কে 14 জুলাই আমাদের বিএটিএম ওয়েব ডিজাইন কোর্সের আজকে হলো কি তৃতীয় নাম্বার ক্লাস। আর আমাদের বেস হচ্ছে 8। আমরা গত ক্লাস পর্যন্ত হচ্ছে যে এইচটিএমএল এর প্যাটার্ন, এইচটিএমএল কিভাবে কোড করতে হয়, হ্যাঁ, এরপরে যে এইচটিএমএল কি, ওয়েব ডিজাইন কি, এগুলো নিয়ে একটা আলোচনা করছিলাম। তারপরে হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, ফ্রি ট্যাগ এগুলো নিয়ে আলোচনা করছি। এরপরে হচ্ছে কি ফরম্যাটিং ট্যাগগুলো আমরা শিখছিলাম। ফরম্যাটিং ট্যাগগুলো যে কোথাও যেখানে কন্টেন্ট হিসেবে আমরা টেক্সট লিখতেছি ওই সব জায়গায় ইউজ করা পসিবল, কোনো অপরাধের কিছু নাই। ঠিকঠাক মতো রিকোয়ারমেন্ট অনুযায়ী আর হচ্ছে সৌন্দর্যের জন্য আমরা করতে পারি, এগুলো সমস্যা নেই। আর যে প্যাটার্নটা HTML5 এর যে প্যাটার্ন অথবা কোডের যে প্যাটার্ন, এটা অবশ্যই ফলো করবে। ডক ট্যাব শুরু হওয়ার পরে এন্টার দিলে এটা নর্মালি এক স্টেপ ডান দিকে সরে যায়, তখন হচ্ছে যে এটারে ওই ব্যাক স্পেস দিয়ে পিছনে নিয়ে আসতে হবে। এরপরে HTML লিখে শেষ করলে মাঝখানে একটা এন্টার দেওয়ার পরে হেড ট্যাগটার জন্য আরেক স্টেপ ডান দিকে নিয়ে যাবেন আর কি। এটা আমরা কোড লিখলে এখনো আবার দেখবো, সমস্যা নাই। ওকে, তো আজকে আমরা নতুন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে টেবিল। অ্যাট্রিবিউট কিভাবে ইউজ করতে হয় এটা আমরা শিখছি, কমেন্ট কিভাবে করতে হয় এটা শিখছি। টেবিল, এখন আছে টেবিলটা আমরা দেখবো। টেবিলটা দেখার, টেবিলটা কি কাজে ইউজ করবো আমরা একটু আগে এটা বুঝি। এখানে আমরা আমাদের একটা এক্সেল ফাইল আমরা তৈরি করছি। এক্সেল ফাইলটার মধ্যে কি আছে দেখেন, এটা ডাটা রাখছি না আমরা অনেক। এখন আমাদের ওয়েব পেজে যদি এরকম ডাটা রাখতে হয়, অনেক ক্ষেত্রে হতে পারে যে আপনি হচ্ছে যে একটা অফিসের একটা সফটওয়্যার বানাচ্ছেন, অথবা একটা বড় একটা কারখানার, অথবা যে কোনো কিছুর জন্য একটা সফটওয়্যার বানাচ্ছেন, একটা ওয়েবসাইট বানাচ্ছেন, সেখানে অনেক লোকের ইনফরমেশন থাকবে। হ্যাঁ, এবং অথবা হচ্ছে যে যে কোনো প্রোডাক্টের ইনফরমেশন থাকবে, যে কোনো বস্তুর ইনফরমেশন থাকবে। ইনফরমেশন গুলার অনেক ডাটা থাকতে পারে, যেমন ইনফরমেশন নাম থাকতে পারে, হ্যাঁ, তার ডিটেলস থাকতে পারে, প্রাইস থাকতে পারে, স্টক থাকতে পারে, হ্যাঁ, অথবা হচ্ছে স্যালারি থাকতে পারে, এজ থাকতে পারে, জেন্ডার থাকতে পারে, এরকম অনেক ইনফরমেশন থাকতে পারে। এখন এই ইনফরমেশন গুলো আপনাকে এভাবে লাইন বাই লাইন শো করাতে হবে। আর লাইন বাই লাইন শো করাতে গেলে তো আপনারা ওইখানে এরকম করে একটা এক্সেল ফাইল শো করাতে আপনি পারবেন না। মানে সেটা পসিবল হলেও, সেটা প্রোগ্রামিং দিয়ে হয়তো পসিবল, পসিবল হলেও ওটার দরকার নেই। কেন দরকার নেই? কারণ হচ্ছে আমাদের HTML এর নিজেরই এরকম একটা প্যাটার্ন, এরকম একটা সিস্টেম আছে। হ্যাঁ, সেটাকে আমরা বলছি টেবিল। আমাদের টেবিলটা যদি আমরা অ্যাপ্লাই করি, টেবিল দিয়ে আমরা এরকম একটা হুবহু একটা ফর্ম, একটা শিট আমরা তৈরি করে ফেলতে পারবো। হ্যাঁ, এখন এই জন্য আমাদের কিছু জিনিস বুঝতে হবে। সেটা হচ্ছে যে আমরা যদি রো কলাম বুঝতে হবে, এরপর হচ্ছে যে এই যে যেগুলো আমরা ডাটা লিখতেছি প্রতিটা ঘর, এই ঘরগুলোকে কি বলে এটা বুঝতে হবে। হ্যাঁ, এই যে প্রতিটা ঘরে আমরা ডাটা লিখি, এই ঘরগুলো বলা হয় সেল, বলা হয় এগুলাকে সেল। হ্যাঁ, বা কলাম, সেল বা কলামও বলা হয় অনেক ক্ষেত্রে, তবে সেল বললেই ভালো, এগুলা একটা সেল, এক একটা ডাটা সেল এগুলো। হ্যাঁ, এরপর হচ্ছে রো কলামটা আমাদের একটু শিখতে হবে। রো কলামটা কি একটু চল আমরা একটু দেখি। যদি আমরা গুগলে সার্চ করি রো কলাম এক্সাম্পল, অনেক ইমেজ থাকবে এখানে গুগলে। এটা দেখি আমরা, দেখেন রো হচ্ছে কি আমাদের চোখ বরাবর যেটা আছে এটা হচ্ছে কি, মানে সোজাসুজি যেটা থাকবে এটা হচ্ছে রো। আর উপরে যে যেটা থাকে এটা হচ্ছে কি কলাম। আমরা যদি আরো কোনো এক্সাম্পল দেখি, এটাই দেখতে হবে, কারণ হচ্ছে এটা তার দুই রকম হওয়ার সুযোগ নেই। মানে যেটা সত্য এটা তো সত্য, এক সত্য একরকমই হয়, এরকম একটা বিষয় আর কি। রো কলাম গেল। তাহলে এখানে যদি আমি আসি, তাহলে রো কোনগুলো এখানে, এই যে ওয়ান, ওয়ান থেকে শুরু করে এই যে আমার এটা ডান দিকে দেখাচ্ছে না আইকনটা, তীর চিহ্নটা, হ্যাঁ, এটা হচ্ছে কি আমার একটা রো, ওয়ান রো, নাম্বার ওয়ান রো। এরপরে কি টু নাম্বার রো, থ্রি নাম্বার রো, এভাবে রো গুলা কি আমরা কাউন্ট করতে পারছি। আর রো এর মধ্যে কলাম কোনগুলা, এই যে উপর থেকে যেগুলা নেমে আসছে, হ্যাঁ, এগুলো হচ্ছে সবগুলা কলাম। তাহলে হচ্ছে এখন এটা কোন সেলে আছে, 0 1 টু কোন সেলে আছে একটু বলেন তো। এটা হচ্ছে কি দুই নাম্বার রো এর কি এক A1 নাম্বার, কলাম। হ্যাঁ, A1, A1 A2 কলামে, ঠিক আছে। দুই নাম্বার রো এর A2 কলামে আছে, মানে দুই নাম্বার সেল আর কি, দুই নাম্বার সেলে আছে। এটা যদি ধরি আমরা এই ঘরটা যদি আমরা ধরি, তাহলে কি হবে 5 নাম্বার রো এর কি বি এর 5 নাম্বার কলামে বা সেলে আছে, ঠিক আছে। এতটুকু কি আমরা ক্লিয়ার সবাই রো কলামটা? জি জি। ওকে, এখন আমরা একটা জিনিস দেখতেছিলাম, আপনাদেরকে আমি যখন ফাইল নেম গুলো সেভ করতে বলি তখন সবসময় বলি কি মিনিংফুল নাম দেন। আপনারা খেয়াল করছেন কিনা আমাদের HTML এর যে ট্যাগ গুলো আছে এগুলা কিন্তু অনেকটা মিনিংফুল। কেমন মিনিংফুল? যেমন আমরা HTML কোড করতেছি,
এই জন্য সে প্রথম ট্যাগটাই বললো কি HTML। এরপরে আমি বলছিলাম যে ওয়েবসাইটের তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে হেডিং, বডি, আর একটা কি ফুটার। হেডিং যে এরিয়াটা এটারে ও বলতেছে কি হেড, তাহলে এটা কিন্তু মিনিংফুল হলো। এরপরে আমাদের ওয়েবসাইট টাইটেল শো করে, টাইটেল কোনটা, এই যে এটা হলো টাইটেল। টাইটেলটা লিখতেছে কিসের মধ্যে, টাইটেলের মধ্যেই, তাহলে এটাও কি মিনিংফুল না, অবশ্যই মিনিংফুল। এরপরে হেডিং ট্যাগ, হেডিং ট্যাগ আছে 6টা, H1 থেকে H6, তাহলে H বলতে হেডিং ট্যাগ, 1 বলতে 1, তাহলে হেডিং ট্যাগ 1, তাহলে এগুলো কিন্তু মিনিংফুল। বডি আসলো, এটাও মিনিংফুল। একইভাবে টেবিলের জন্য আমরা যেসব ট্যাগ ইউজ করতেছি সেগুলো সব মিনিংফুল। কেমন মিনিংফুল, আমরা যদি একটু যদি আমার ওই শিটটাতে যাই তাহলে বুঝতে পারবো। টেবিলের জন্য প্রথম যে ট্যাগটা লাগবে সেটা হচ্ছে টেবিল। হ্যাঁ, টেবিল দিলে টেবিলের যে প্যাটার্ন, এটাও আমাদের টেবিলের একটা প্যাটার্ন, এরকম একটা প্যাটার্ন ইনিশিয়ালাইজ হয়ে যাবে, কিন্তু আমরা সেটা দেখতে পাবো না। ইনিশিয়ালাইজ বলতে কি, একটা সাথে শুরু হয়ে যাবে আর কি, হ্যাঁ, আরম্ভ হয়ে গেল। এরপরে হচ্ছে বলতেছে কি একটা রো লাগবে, এই যে এগুলা লাগবে, রো থাকলে আমরা কলামগুলো ইউজ করতে পারবো, আর রো কলাম দিলে এরকম করে কি সেলগুলা তৈরি হয়ে যাবে। আবার একটু বলি, টেবিল ডিক্লেয়ার করলে আমাদের একটা প্যাটার্ন জন্য আমরা রেডি হয়ে গেলাম, টেবিলটা রেডি হয়ে গেল। এরপর রো দিলেই আমরা কি কলাম লিখতে পারবো, আর রো কলাম হলে এরকম করে কি ঘরগুলা বা সেলগুলা ম্যাচ হয়ে যাবে বা সেলগুলো তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে দিলাম টেবিল। এবার আমাদের দেখতে হবে যে রো কয়টা লাগবে, একটা, দুইটা, 10টা, 20টা, 100টা, 200টা, 2000টাও লাগতে পারে, যাই লাগে রো দিলাম আমরা। দেওয়ার পরে দেখতে হবে যে রো এর মধ্যে সেল কয়টা লাগবে। হ্যাঁ, রো এর মধ্যে এরকম সেল কয়টা লাগবে, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, পরে 5টা সেল লাগলো, তাহলে 5টা সেল লাগলে 5টা হচ্ছে কলাম রাখতে হবে। হ্যাঁ, 5টা, প্রতিটা রো এর মধ্যে 5টা করে কি কলাম দিতে হবে। ওকে। ওকে, এবার এটারে কিভাবে ওরা মিনিংফুল করছে একটু দেখেন। টেবিলের জন্য টেবিল ডিক্লেয়ার করছে, টেবিল লিখছে। এবার রো রে বলতেছে ওরা টেবিল রো, রো রে বলতেছে কি টেবিল রো। টেবিল রোর জন্য শর্ট ফর্ম করছে কি টিআর। হ্যাঁ, এরপরে যে আমরা ঘরগুলাতে লিখতেছি ডাটা বা সেল, এগুলা এই সেলগুলোর মধ্যে কি আসলে কি ডাটাই তো লিখি নাকি, এই জন্য ওরা এটারে বলতেছে কি টিডি, মানে হচ্ছে কি টেবিল ডাটা। এইভাবে প্রতিটা রো এর মধ্যে আমরা যতগুলা টেবিল ডাটা লিখবো ততগুলা টিডি শুরু করতে হবে, শেষ করতে হবে। এটা হচ্ছে টেবিলের প্যাটার্ন, সহজ হিসাব। তাহলে যদি এরকম একটা বিষয় হয়, আমি একটা এডিটর খুলি, পেইন্ট, একটু কেউ আমার সাথে একটু বলেন। আমাদের রিকোয়ারমেন্ট হলো 5টা রো থাকতে হবে আর 6টা কলাম থাকতে হবে, বা কলাম বা ডাটা বা সেল থাকতে হবে। হ্যাঁ, তাহলে আমাদেরকে কিভাবে কনসিডার করতে হবে বলুন তো, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট আমাদের, কে একজন বলেন। স্যার প্রথমে আমাদের কি করতে হবে, একটা টেবিল আমরা ডিক্লেয়ার করতে ডিক্লেয়ার করব। টেবিল ডিক্লেয়ার করার পরে এরকম মনে করেন যে এরকম একটা বক্স চলে আসছে, এটা দেখা গেল এটা চলে আসছে। এরপরে আমাদের কি বললো 5টা রো লাগবে। তো এরপরে তাহলে কি করতে হবে, 5টা রো এর জন্য আমাদের এভাবে 5বার টিয়ার শুরু করতে হবে। 5টা লাইন নিতে হবে এখানে। 5টা কি লাইন বলতে টিয়ার নিতে হবে আর কি, টিয়ার। টেবিল হ্যাঁ, নিলাম, টিয়ার বলে clear। কি টেবিল রো। 5টা টেবিল রো আমরা কি করলাম, শুরু করলাম, শেষ করলাম। ওকে, জি তাহলে 5টা টেবিল টিয়ার এবার শুরু করলে কি হবে, এভাবে হচ্ছে যে 5টা বর্ডার লাইন বা দাগ চলে আসবে এখানে, 1 2 3 4, অটোমেটিকলি 5টি ক্রিয়েট হয়ে গেল, 1 2 3 4 5। ওকে, এরপরে বললো কি 6টা কলাম বা 6টা ডাটা বা 6টা সেল লাগবে। 6টা সেল লাগবে মানে প্রতিটা টিয়ার এর মধ্যে আমাদেরকে টেবিল ডাটা ডিক্লেয়ার করতে হবে কয়টা করে, 6টা করে। ওকে, যদি আমরা প্রতিটা টিয়ারের মধ্যে 6টা করে টেবিল ডাটা ডিক্লেয়ার করি তাহলে আমাদের কি হবে, 6টা, প্রতিটা রো এর জন্য 6টা করে ঘর বা সেল তৈরি হয়ে যাবে, 1 2 3 4 5 6। এবার হচ্ছে যদি এটার মধ্যে 6টা থাকে তাহলে এটার মধ্যে যদি আমাদের 6টা ক্রিয়েট করি তাহলে অটোমেটিক্যালি এগুলা সবগুলো একই সমান্তরালে চলে আসবে। বুঝতে পারছেন, এটার জন্য আর এটা কিন্তু কোনোটা কম কোনোটা বেশি হবে না। উইথ, প্রথমটার যে উইথ থাকবে, হ্যাঁ, ডিফল্ট সবগুলা ওই উইথ পেয়ে যাবে।
ওকে, এটা হলো বৈশিষ্ট্য। দেখেন এটা হলো টেকনিক কিভাবে আমরা করতে হবে কাজটা। এরপর হচ্ছে বৈশিষ্ট্যগুলো শুনুন। বৈশিষ্ট্যগুলো কি, যদি প্রথম টির যে উইড থাকবে, নিচের সবগুলা টিরই ওই উইড পেয়ে যাবে। এটার যে উইড থাকবে, সবগুলা টিরই নিচের গুলা আর কি, নিচে নিচে সবগুলা ওই টিরই পেয়ে যাবে। কেমন? এবার যদি এখানে আরেকটা লজিক আছে, যদি এখন মনে করেন যে ভিতরের যে কোনো একটা টিডির আমি উইড দিলাম বেশি, মনে করেন এটার এখন আছে 10%, এখন কথার কথা আমি এটারে করে দিলাম 15%। এখন হচ্ছে যে এরা হচ্ছে যে ওই যে বাঙালির মতো যেখানে বেশি পায় ওখানে চলে যায়। এখন এটাতে 50% হয়েছে, সবগুলো 50% হয়ে যাবে, এটাও 50% হয়ে যাবে, এটাও 50%, এটা 50%, এটা 50%। দ্যাট মিনস হচ্ছে প্রথম যেটা থাকবে সে উইডটা যদি অটো থাকে সবগুলোর মধ্যে, তাহলে ওই সমপরিমাণ উইড সবাই পেয়ে যাবে, সবাই পেয়ে যাবে। আবার যদি এরকম হয় যে মাঝখানের কোনো একটা উইড বেশি প্রথমটার তুলনায়, তাহলে এই উইডটা পাবে না, কিন্তু সবাই এই উইডটা পেয়ে যাবে আর কি। ওকে, এটা হচ্ছে কি একটা উইড বলতে কি পাশাপাশি যে দূরত্ব থাকে এটা হচ্ছে যে উইড, আর উপরে যে দূরত্ব থাকে সেটা হচ্ছে কি হাইট। এবার হাইটটা কিভাবে মেজারমেন্ট হয় দেখেন, মনে করেন যে এখানে প্রথমটার মধ্যে একই কথা, উইড যেভাবে হচ্ছে ওইভাবে একই, এটার মধ্যে যে হাইটটা থাকবে অটোমেটিক যদি সবাই ওই হাইটটা পায় তাহলে সবগুলোর মধ্যে সেম হাইটে কি কাউন্ট হয়ে যাবে। ওকে, এবার যদি মাঝখানে একটার মধ্যে যদি হাইট বেশি থাকে প্রথমটার তুলনায়, তাহলে হচ্ছে এই হাইটটা সবাই পেয়ে যাবে। তাহলে টেবিলের কন্ডিশন কি সবাই ক্লিয়ার আমরা? কি বলেন? কেউ যদি না বুঝে থাকেন একটু বলেন, তাহলে আমি আবার বলি। আমি ডেসি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, ডেসি। মনোর ভাই কিছু বলবেন? না স্যার। আচ্ছা, তাহলে একটু মাইক্রোফোনটা অন করুন। তাহলে আমি হচ্ছে দেখেন ডেসি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এটা রিনেমও করতেছি এখন, কারণ হচ্ছে এটা 03 দিচ্ছি, একটা 03 দিলে প্যাটার্ন মিলতেছে না আর কি, এটা একটা শেপে আসে। এরপর এখানে একটা ফাইল খুলতেছি, এটার নাম হচ্ছে টেবিল, টেবিল ডট ডট এসটিএমএল। মিনিংফুল হতে হবে সবকিছু, হ্যাঁ। এবার হচ্ছে আমরা যারা এখনো প্যাটার্নের সাথে অভ্যস্ত হতে পারি না, তারা একটু দেখি যে প্যাটার্নটা আমরা কিভাবে ঠিক করতে পারি। আমরা অবশ্যই অটো প্যাটার্নে এখনই যাব না, কারণ হচ্ছে আমাদের এখনো কোড শিখতে হবে। এই জন্য প্রথমে আমরা ডক ট্যাব এসটিএমএল শিখে ফেলবো। ডক ট্যাব এসটিএমএল, হ্যাঁ, এগুলো সবগুলো ছোট হাতের হতে পারে, সবগুলো বড় হাতের হতে পারে, প্রথম অক্ষরগুলো বড় হাতের, অন্যগুলো ছোট হাতের হতে পারে, কোনো সমস্যা নেই, তিনটা সাপোর্ট করে। তবে যেহেতু আমাদের সাইটগুলো সার্ভারে তুলতে হবে, সেক্ষেত্রে সবগুলো যদি ছোট হাতের থাকে এটা ভালো। এখন এভাবে এন্টার দিলে, এখানে লেখা শেষ করে একটা এন্টার দিলে এটা এখানে এক স্টেপ ডান দিকে চলে যাবে। তবে এই যদি চলে আসে এভাবে, এটারে একটা ব্যাক দিয়ে পিছনে নিয়ে যাবে, হ্যাঁ। এরপরে লিখবেন কি, আমাদের মেন যে ট্যাগটা এসটিএমএল এর সেটা আমরা লিখবো, শুরু করব শেষ করবো, আর মাঝখানে এসে একটা এন্টার চাপবো। এন্টার চাপলে দেখেন এটা যেহেতু এখানে নেস্টেড কন্টেন্ট লিখবো, নেস্টেড এলিমেন্ট লিখবো, তাইলে সেই জন্য সে অটোমেটিক্যালি আমাদেরকে এই মেন ট্যাগ থেকে এক স্টেপ কি দূরে সরাই দিছে। তো ওকে ফাইন, দূরে সরাই দিলে এটা আমার জন্য ভালো। সবসময় দূরে সরাই দিলে খারাপ হয় না, ভালো হয়। ওই ভালোটা এখানে হচ্ছে, এই জন্য আমরা কি কোড লেখা শুরু করে দিলাম। আর হেডটার মধ্যে আমরা লিখবো কি টাইটেল ট্যাগটা অ্যাপ্লাই করবো, এই জন্য একটা এন্টার চাপলাম, সেও আমাদেরকে এক স্টেপ বাইরে নিয়ে আসলো। ওকে ফাইন, টাইটেল দিলাম, শুরু করলাম, শেষ করলাম। এখন যদি আমরা এখানে একটা এন্টার চাপি, তাহলে অ্যাজ ইট ইজ সে আমাদেরকে বাইরে নিয়ে যাচ্ছে। যেমন টেবিল প্র্যাকটিস এবার লিখতে পারি। ওকে, তবে আমি প্রেফার করি যেটা টাইটেলটা এক লাইনে লিখে রাখার জন্য, এক লাইনে থাকুক, কারণ হচ্ছে যে এখানে যদি বড় টাইটেল না থাকে, নর্মালি এটা তো এখানে আটতেছে, তো দুইটা লাইন নিয়ে শুধু শুধু কোড বাড়ানোর দরকার নেই, এভাবে থাকলে সুন্দর লাগে আর কি। আবার হচ্ছে বডিতে আমরা যাব, বডি শুরু করলাম, শেষ করলাম, হ্যাঁ। এখানে একটা স্পেস দিয়ে দেন, এই দেখেন বডি থেকে এক স্টেপ পিছনে আমরা হচ্ছে কোডটা শুরু করতে পারবো। এখন আপনারা চাইলে এই হেড টেক যেখানে শুরু শেষ হচ্ছে আর বডি টেক যেখানে শুরু হচ্ছে এখানে একটা এন্টার দিয়ে রাখতে পারেন, তাহলে জিনিসটা আরো দেখতে কিছুটা সুন্দর লাগবে, ভালো লাগবে, সমস্যা নেই। তবে হচ্ছে যে এরকম করে মানে এখানে একটা স্পেস বা এখানে একটা স্পেস এরকম রাখবেন না, এটাতে ওই যে ব্ল্যাঙ্ক স্পেস বাড়ে। পরে হচ্ছে আমাদের যখন অনেক কোড হয়ে যাবে তখন এটার জন্য আপনাদের কোডটা রান হতে কিছুটা হলেও সময় বেশি লাগবে, এই জন্য আমরা এটা করবো না। ওকে, দেখেন এখন হচ্ছে যে আমাদের HTML থেকে হেডটা এক স্টেপ ডান দিয়ে গেছে, কেন?
হেডটা হচ্ছে কি HTML এর নেস্টেড, আবার টাইটেলটা হেড থেকে এক স্টেপ বাইরে গেছে কেন, কারণ হচ্ছে টাইটেলটা হেডের নেস্টেড। আর হেড আর বডিটা একই সমান্তরালে আছে। কেন একই সমান্তরালে আছে, কেন হেডের এক স্টেপ ডান দিকে বডিটা নাই, এটার কারণ হচ্ছে যে বডি কিন্তু হেডের নেস্টেড না, বডি সরাসরি HTML এর নেস্টেড, দ্যাটস ওয়াই এটা HTML থেকে এক স্টেপ ডান দিয়ে গেছে। এগুলো একটা খেয়াল রাখবে, কোডটা একটু যত্ন করে পড়তে হবে, যত্ন করে যে কোনো কাজ শিখবেন সেটার হচ্ছে রেজাল্টটা অবশ্যই ভালো পাবেন। তো আমরা এখানে একটা হেডিং ট্যাগ অ্যাপ্লাই করতে পারি। যেমন হচ্ছে যে কি লেখা যায় হেডিং ট্যাগের মধ্যে, এমপ্লয়ি ইনফরমেশন লেখা যায়, এমপ্লয়ি ইনফরমেশন টেবিল, হ্যাঁ, অথবা চার্ট লিখতে পারি। ওকে, এখানে এসে আমরা একটা ইনফরমেশন চার্ট বানাবো, কার জন্য, এমপ্লয়ীদের জন্য। সেটা কি টেবিল বানাবো, টেবিলের জন্য আমাদের পরে সবসময় কি করতে হবে, টেবিল দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে, টেবিলটা শুরু করলাম শেষ করলাম। ওকে, তো মাঝখানে এসে আমাদের হচ্ছে ট্যাব চেপে এন্টার চাপলাম, এন্টার চাপলে সাথে সাথে এটা এক স্টেপ আমাদেরকে বাইরে নিয়ে আসলো, কারণ হচ্ছে এটা এখানে যে কোডটা লিখবো সেটা হচ্ছে কি বডির নেস্টেড, এটা H1 এর নেস্টেড না, H1 নেস্টেড হলে সেটা টেবিল যে ট্যাগটা ছিল সেটাই ডান দিকে সরে যেত। এখানে বললাম কি 5টা 6টা নিব, ওকে ফাইন, এটাই করি আমরা। এই জন্য 5টা রো লাগবে আমাদের। ওকে, একটা রো হলো, এরপরে আরেকটা রো করতে পারি, সেটা পরে। আমরা এখানে একটা টেকনিক করব আপনার সুবিধার জন্য। যদি টিয়ার বা টেবিল রো এর মধ্যে আমরা টিডি আনতে চাই তাহলে সেটা কি হবে, টিয়ার এর নেস্টেড, দ্যাট মিন্স হচ্ছে কি এক স্টেপ ডান দিকে যাবে। আমরা অটোমেটিক্যালি কি যদি আপনি প্যাটার্ন অনুযায়ী কোড করেন এন্টার চাপলে সেই আমাদেরকে কিন্তু অটোমেটিক্যালি এক স্টেপ ডান দিকে নিয়ে যাচ্ছে। ওকে ফাইন, তাহলে আমরা এটা এখানে টিডি টিডি শুরু করলাম, একটা টিডি মানে কি আমরা অলরেডি একটা সেল তাহলে পেয়ে যাবো। একটা আউটপুটটা দেখে আসি অলরেডি আমরা একটা সেল পাই কিনা। টেবিল টিয়ার টিডি সবই সিঙ্গেল সিঙ্গেল, হ্যাঁ। এখান থেকে ওপেনিং কান্ট্রি ফোল্ডার দিলাম, তাহলে আমি ওই ফোল্ডারে দিয়ে ওপেন হয়ে যাব, ওপেন হয়ে গেছে। এরপরে আমি এখান থেকে ডাবল ক্লিক করলে এটা ফাইলে ব্রাউজার ওপেন হয়ে যাবে, ফাইলটা ব্রাউজার ওপেন হয়ে গেল। এমপ্লয়ি ইনফরমেশন চার্ট কিন্তু ভিতরে ইনফরমেশনটা শো করে নাই, কেন শো করে নাই, কারণ এখানে কোনো ডাটা নাই। এখন আমি ডাটা দিলাম, মনে করেন দিলাম সিরিয়াল নম্বর SN, তাহলে দেখেন তো আসে কিনা, দেন অলরেডি কি সিরিয়াল নম্বর চলে আসছে। তাহলে এটা তো আগের দিনের কোডের মতো লাগতেছে বা এলিখের মতো লাগতেছে, এটা তো টেবিল আকারে বা যেটা টেবিল বা ডিফারেন্স টাইপের কিছু, এটা কিন্তু বোঝা যাচ্ছে। বর্ডার দেওয়া লাগবে। হ্যাঁ, এই জন্য একটা বর্ডার দেওয়া লাগবে। থ্যাংক ইউ। তাহলে এখানে আমরা একটা আমি যদি আগের দিনের অ্যাট্রিবিউট ছিলাম, এই অ্যাট্রিবিউট আমরা ইউজ করব, বর্ডার 1 2 এরকম একটা ভ্যালু দিয়ে দিলাম। দেখেন টেবিলের একটা অ্যাট্রিবিউট আসলো কি বর্ডার, এই বর্ডার কিন্তু চাইলে আমরা এই জন্য মধ্যে ইউজ করতে পারবো না, কাজ করবে না। ওই জন্য বলছিলাম যে অ্যাট্রিবিউট গুলো ম্যাক্সিমাম অ্যাট্রিবিউটই ডিপেন্ড করে কার সাথে বলবো। ওকে, বর্ডার 2 দিলাম। এবার যদি আমরা একটু দেখি, এই দেখেন সুন্দর করে একটা একটা সিঙ্গেল রো, একটা সিঙ্গেল সেল বা সিঙ্গেল কলাম, এই জন্য এভাবে চলে আসছে। আর আমরা এটা একটু বাড়াই, এটা হলো যে একটু সম্পত্তি বাড়াই দিই, ওরে টাকা পয়সা আরো দেই। আমি এটা কপি করলাম, এটা কপি করে পেস্ট করতেছি। অলরেডি কিন্তু আমরা সুবিধা পাচ্ছি, মানে একবার আপনি কোর্স শিখলে এরপরে কপি পেস্ট করে অনেক কিছু করতে পারবেন। তবে কোর্স শেখার আগে কপি পেস্ট করেন না, অটো প্যাটার্নে যায়েন না, তাইলে হচ্ছে যে কি হবে, আমাদের অনেক কিছু আসলে মানে শিখা ছাড়া আমরা আগে যাবো। আর তাহলে দেখেন তো এখন এটা 6টা প্যাটার্নে চলে আসছে, 6টা সেল চলে আসছে। এখন যদি আমরা এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করি, ওই যে আমরা গত ক্লাসে বলছিলাম যদি একই সাথে কোনো ট্যাগের মধ্যে দুটো অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, তাহলে ইউজ করতে হবে কি একটা স্পেস আর দেন নতুন অ্যাট্রিবিউটটা শুরু করতে হবে 100%। আমরা তো পার্সেন্টেজ সবাই বুঝি, নর্মালি এটা সবাই বুঝার কথা। 100% বলতে আমি বুঝি যে সবকিছু। এখন যদি হচ্ছে যে আপনি আপনার বাবা মায়ের একমাত্র সন্তান হন, আপনারা কেউ, হ্যাঁ, তাহলে আপনি আপনার বাবা মার সবল সম্পত্তি পেয়ে যাচ্ছেন, 100% পেয়ে যাচ্ছেন। যদি দুইটা সন্তান থাকে তাহলে কি হয়, 50% 50% পাচ্ছে, তাই না? তো এই পার্সেন্টেজ সাথে খুবই সহজ, আমরা সবাই বুঝি। তাই এখন হচ্ছে যে আমার যে এই বডির যে উইডটা আছে এটার মধ্যে কোনো কি নাই, উইড দেওয়া নাই, ফিক্সড কিছু বলা নাই। তার মানে হচ্ছে তার জন্য মানে এরিয়া হচ্ছে পুরা ওয়েবসাইটটা, মানে পুরা ওয়েব ব্রাউজারটা, যা তার যতটুকু আমার স্ক্রিনের উইড আছে পুরোটাই তার জন্য কি ওপেন, পুরোটাই তার এরিয়া। এখন আমি যদি এই টেবিলের মধ্যে যদি 100% দিয়ে দিই তাহলে ব্রাউজারের যে পুরো এরিয়া, যেটা বডির এরিয়া, সেই এরিয়াটা সে পেয়ে যাবে। তাহলে আমরা এখানে দিলাম 100%। আর আমরা যদি এখানে ধরে দিই রিফ্রেশ করি তাহলে দেখেন এটা পুরো এরিয়া জুড়ে চলে আসছে।
এখন আর একটু ভালো লাগছে। এখন যদি 50% করে দিই তাহলে সে অর্ধেক পাবে, বা 10% করে দিলে আরো অনেক ছোট হয়ে যাবে। তাহলে এখন কি বর্ডের স্ক্রিন হচ্ছে, বর্ডের এরিয়া হচ্ছে কি ফুল স্ক্রিন। যতটুকু স্ক্রিন দিয়ে ছোট হলে তাহলে ছোট, বড় হলো ছোট, বড় হলে বড়, ছোট হলে ছোট। এখন এটা আছে তার মানে কি তার জন্য ফুল এরিয়া হচ্ছে এতটুকু, এতটুকু 50% হচ্ছে কি এতটুকু, সে এতটুকুর মধ্যে টেবিলটা নিচ্ছে। ঠিক আছে। এভাবে পার্সেন্টেজ দিয়ে আমরা টেবিলের হাইট ওয়েটটা কন্ট্রোল করতে পারি। আরেকটা একক আমরা বেশি ইউজ করি, সেটা একটু পরে দেখতে চাইবো, পার্সেন্টেজ দিয়ে আমরা কাজ চালাই যে কতটুকু পসিবল হয়। এরপর যদি আমাদের আরেকটা রো দরকার হয়। স্যার একটা কোশ্চেন ছিল, জি বলেন। এই যে টেবিল বর্ডারের ভিতরে যে দুইটা বর্ডারের জন্য 2 ইঞ্চ লেগছে, হ্যাঁ হ্যাঁ। এখানে কি এক লেখলে কি একটা বর্ডার দিয়ে কভার হবে? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে এই মানে পুরুত্ব, পুরুত্ব বলতে হচ্ছে যে কত মোটা কত চিকন হবে এটা বুঝায়। এক লিখলে হচ্ছে যে একটু চিকন হবে, এই দেখেন কিছুটা চিকন হয়ে গেছে। আর এখানে যদি 10 লিখি তাহলে 10 পরিমাণ বড় হবে আর মোটা হবে এরকম হিসাবে। এই, থ্যাংক আচ্ছা, এটা মূলত হচ্ছে পিক্সেল। যে আমাদের যে কম্পিউটার স্ক্রিন, টিভি স্ক্রিন, মোবাইল স্ক্রিন যা কিছু থাকে না, এখানে হচ্ছে যে ক্ষুদ্র ক্ষুদ্র হচ্ছে পিক্সেল থাকে। মনে করেন যে আমরা কলম দিয়ে ডট দিলে যে একটা ডট পড়ে না, ওরকম জি। ডট 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 এগুলো পুরো এখানে কুটি কুটি ডট মিলে একটা স্ক্রিন হচ্ছে। হ্যাঁ, এই ডট আচ্ছা গুলো হচ্ছে এক একটা পিক্সেল আসে। এখানে বর্ডার 2 মানে হলো 2 পিক্সেল আচ্ছা, সিএসএস এ যেরকম ওই যে 2 পিক্সেল লিখতে হয়, ইউজ করে। পিক্সেল হ্যাঁ, কথাটাও লিখতে হয় এখানে, ওই জিনিসটাই হচ্ছে এখানে। এখানে এখানে কি ওই পিক্সেল লেখার প্রয়োজন নাই নাকি? না, এখানে পিক্সেল দেখার প্রয়োজন নাই, এটা বর্ডারের মধ্যে ওরা কাউন্ট করে নিয়ে নেয়। দেখেন আমি পিক্সেল নিলাম তাও সমস্যা নাই, আর পিক্সেল না লিখলেও কি সমস্যা নাই। এটা আচ্ছা এভাবে অ্যাট্রিবিউট যদি আমরা ইউজ করি, এই কিন্তু এই 2 মানে 2 পিক্সেলে ধরে নিচ্ছে। ওকে, এটা লিখার দরকার হয় না আর কি আর এখানে। ক্লিয়ার ভাইয়া? ওকে ওকে থ্যাংক ইউ। ওকে, তাহলে এবার হচ্ছে যে আমার ওই যে বললাম একটা টেবিলের একটা বৈশিষ্ট্য, যদি প্রথম টিয়ারে যদি 6টা টিডি থাকে, অর্থাৎ প্রথম টিয়ারে যে পরিমাণ টিডি থাকবে নেক্সট টিয়ারেও কি একই পরিমাণ টিডি থাকবে। ওকে, এইভাবে হচ্ছে যে আপনার যে কয়টা টিয়ার টিডি দরকার ওই কয়টা টিয়ার টিডি ভাবে আমরা বানাতে পারি। বিষয়টা সবাই ক্লিয়ার? দেখেন আমার একটা কি এরকম চার্ট অলরেডি তৈরি হয়ে গেছে, এখানে ইনফরমেশন দিব আর সুন্দর একটা চার্ট শো করে ফেলবে। এখন এখানে দেখেন, এখানে এই যে এই ভিতরে একটা বর্ডার, এগুলো হচ্ছে সেলের বর্ডার। হ্যাঁ, আর বাইরের বর্ডারটা হলো টেবিলের বর্ডার। আর এই দুইটা বর্ডার যদি আমরা একটু ফাঁকাটা কমাই দিই আর একটু ভালো লাগে। এই জন্য একটা আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেটা বলা হয় সেল পেডিং, বলা হয় সেল পেডিং। হ্যাঁ, সেল পেডিং 0 করে দিতে পারেন, তাহলে দেখেন এটা আর একটু সুন্দর লাগবে। তাহলে হচ্ছে যে এখানে এই যে এস এন এর মাঝে আর বর্ডারের সাথে একটা দূরত্ব ছিল, এটা কমে গেছে। কারণ এটা 0 না করে আমরা এটা বাড়াই দিই, এটা 5 দিয়ে দিই। দেখেন তাহলে মনে হয় আর একটু ভালো লাগবে। কিছু জিনিস বাড়াইলে ভালো লাগবে, কমাইলে ভালো লাগে, এখন একটু ভালো লাগছে। আর হচ্ছে ভালো লাগার যে বিষয়টা বলছিলাম সেটা মনে হয় সেল স্পেসিং 0 করে দিলাম। সেল স্পেসিং 0 করলে কি হবে দেখেন, এই সেল থেকে এই সেলের দূরত্বের কারণে এখানে মাঝখানে একটা ফাঁকা আছে, এই ফাঁকাটা দেখাবে না। এই যে এখন আর একটু ভালো লাগছে। হ্যাঁ, আবার যদি ফাঁকাটা বাড়াতে চান তাহলে সেল স্পেসিং বাড়াই দিবেন, তাহলে ফাঁকাটা বেড়ে যাবে। এগুলো হচ্ছে টেবিলের অ্যাট্রিবিউট আর কি। এরকম দেখবে, এটা আরেকটা সুন্দর। যদি এই টেবিলের বর্ডার আর সেলের বর্ডারের দূরত্ব বাড়াতে চান, আর সেলের বর্ডার টু সেলের বর্ডারের যদি দূরত্ব বাড়াতে চান, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো কি সেল স্পেসিং। আর যদি সেলের মধ্যে, এই সেলের মধ্যে যদি লিখার দূরত্ব, সেল আর লিখার দূরত্ব বাড়াতে চাই আমরা, তাহলে ইউজ করবো কি সেল পেডিং। এবার আপনারা কমাবেন না বাড়াবেন সেটা আপনাদের সিদ্ধান্ত। ওকে, তো এবার আমরা এখানে রিয়েল ডাটা দেওয়ার চেষ্টা করি একটু। প্রথমে বললাম কি এগুলো হচ্ছে এই এগুলোর বলা যায় এরকম যে সিরিয়াল নাম্বার লিখবো আমরা এখানে, এরপরে নেম লিখবো, এরপর হচ্ছে কি লেখা যায় যদি এমপ্লয়ি হয় তাহলে নেমে তার কি থাকতে পারে, ডেজিগনেশন থাকতে পারে, রাইট? ডেজিগনেশন থাকতে পারে, এই লোক এই ডেজিগনেশন, এরপর ডিপার্টমেন্ট থাকতে পারে, ডিপার্টমেন্ট থাকতে পারে, এরপরে ওনার কি স্যালারি স্কেল থাকতে পারে, এরপরে হচ্ছে যে একটা অ্যাস্ট্রাস থাকতে পারে, উনি কি এমপ্লয়ি হিসেবে কি ভালো না খারাপ, একটা আর কি ফিডব্যাক, ভালো খারাপ এরকম। এরপর ডাটা থাকতে পারে এখানে, যেমন হচ্ছে আমরা এখানে দিলে প্রথমটা 01 দিলাম। এরপর হচ্ছে যে জায়গাটার নাম দেওয়া যায়, কার নাম দেওয়া যায়,
আচ্ছা আনিকা আপুর নামে দিই, উনি একলা মানুষ আমাদের সাথে। হোসাইন আনিকা, ওনার ডিপার্টমেন্ট মনে করেন হচ্ছে যে কি ডিজিগনেশন, এটা হচ্ছে ওয়েব ডেভেলপার ডিজিগনেশন, সে ডিপার্টমেন্ট হচ্ছে কি সফটওয়্যার ডিভিশন। তোমার স্যালারি স্কেল মনে করেন হচ্ছে উনি 40,000 টাকা পায় পার মান্থ। আর অ্যাসেট হচ্ছে যে উনি গুড এমপ্লয়ি। ওকে ফাইন, গুড। তাহলে একটা রিল ডাটা আমরা দিলাম। তাহলে রিল ডাটা দেওয়ার পরে দেখেন এটা কেমন দেখায়। দেখেন এখন হচ্ছে যে ওই যে বললাম উইথ উপরে যেটা যা পাচ্ছে ওইটাও অটোমেটিক্যালি সেটা পেয়ে যাচ্ছে, অথবা হচ্ছে এখানে যদি এরা কেউ যদি উইথ বেশি পায় তাহলে ওইটা ওইরকম বেশি নিয়ে নেবে। দেখেন এখানে ডাটা কম বেশি কার কি আছে ওটা কেউ দেখতেছে না, সবাই সমান পরিমাণ উইথ পেয়ে যাচ্ছে। আবার হচ্ছে যে একই কলামে, একই সিরিয়ালের কলামে সবগুলো সমান পরিমাণ উইথ পাচ্ছে। ওকে, তো এইভাবে যদি আমি সবগুলোর মধ্যে এই ইনফরমেশন রিয়েল ডাটা দিই তাহলে সবগুলো এরকম সুন্দর করে ডাটা চলে আসবে। এখন একটা জিনিস দেখেন তো আমাকে, এই যে একটা টেবিল, এই যে প্রথম লাইনটা টেবিলের কি হেডিং না? হেডিং বলতে আমরা কি বুঝি? টাইটেল লাইনটা আমরা, তাহলে আমাদের প্রথম যেটা থাকে এটা হচ্ছে টেবিল হেডিং। এরপরে যেটা থাকে এগুলো হচ্ছে গোড়ার টেবিলের বডি, যেরকম আমাদের ওয়েবসাইটে যেরকম ছিল উপর পার্টটা হেডিং আর বাদ বাকি যেটা বডি, একইভাবে টেবিলের ক্ষেত্রেও একই কথা। এই যে দেখেন এখানে আমরা একটা ইয়া করলাম, এটা যদি আমরা ধরে এনে কন্ট্রোল বি চাপি, এটা হচ্ছে আমাদের কি পুরোটা কি টাইটেল। টাইটেলটা একটু মোটা করে আসলো, এটা সবার উপরে থাকে। হ্যাঁ, দেখতে জিনিসটা কি ভালো লাগে কিন্তু। যেটা টাইটেল এটা যদি আমরা একটু টাইটেলের মধ্যে রাখতে পারি, অথবা যেটা হেডিং এটা যদি হেডিং এর মধ্যে রাখতে পারি তাহলে জিনিসটা আরেকটু ভালো লাগে দেখতে। সেটা কিরকম, আমাদের টেবিলের এটা হচ্ছে আমাদের হেডিং। হ্যাঁ, এই জন্য টেবিলকে তিনটা ভাগে ভাগ করে। কি কি ভাগ? আমি যদি এটারে বাদ দিয়ে দিই, এটা বড় করা যায় না? সেটা তাহলে নতুন একটা নেই। ওকে, টেবিলের তিনটা ভাগ আছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো একটা টেবিল হয় একটা, এটা হলো টেবিলের টাইটেল, সরি এটা হচ্ছে টেবিলের টাইটেল, এটা হচ্ছে টেবিলের ফুটার, আর বাদ বাকি এখানে যত রোয়ে থাকুক যত কলামে থাকুক এটা হচ্ছে টেবিলের কি বডি। যেহেতু টেবিল হেডার এটা বলা হচ্ছে টি হেড, টি হেড। আর টি হেডের মধ্যে আবার আমাদের টি আর আনবো টিডি আনবো। আর এটা যে টেবিল বডি এটা বলতে টি বডি। আর টি বডির মধ্যে যত ধরনের দুনিয়ার ডাটা আছে সবগুলা টি আর টিডির মাধ্যমে আমরা দিয়ে দিব। আর এটা ফুটার, এটা বলতেছে টি ফুট, এফ ডাবল ও টি, ঠিক আছে। আর টি ফুট আর হেডার সেম থাকে, টি ফুট আর টি হেডার সেম থাকে। ওকে, শুধুমাত্র এই ট্যাগটা চেঞ্জ হয় আর সবগুলাই সেম। আমরা একটা এক্সাম্পল দিই, চলেন কাজ শুরু করে দিই। এতটুকু তো আমরা ক্লিয়ার সবাই নাকি? এখানে আর রিয়েল ডাটা দেওয়ার দরকার ছিল বাট আপাতত দিচ্ছি না। এটা শো করাটা একটাই কয়েকটা করি। ওকে, এটা ওই যে আমরা আউটপুট দেখে দেখেন, কারণ এটা কি দেখতে আর একটু রিয়েল ডাটা আসছে তো ভালো লাগছে দেখতে। এরপর বললাম কি প্রথম যে অংশটা থাকে সেটা আমরা বলতেছি কি টেবিল হেডার। টেবিল হেডার যদি হয় এটা আমরা এখানে বলতেছি কি টি হেড। ওকে, ক্লোজ করলাম, শুরু করলাম, শেষ করলাম, ক্লোজ করে দিলাম। এইখানে এটা হচ্ছে আমাদের হেডার না, টাইটেল পার্ট না, এটারে এনে এখানে বসাই দিলাম। তাহলে দেখেন টিআর এখানে শুরু হয়েছে, টিডি গুলো আগে সুইচকে ডান দিকে যাবে, আর টিআরটা থাকার কথা হচ্ছে এই বরাবর, তাহলে একটু সুইচ দিয়ে বাইরে নিয়ে আসো। তাহলে দেখেন তো এখন টি হেডের ভিতর টিআর, টিআর এর মধ্যে টিডি। এখন কি প্যাটার্নটা ভালো ঠিকঠাক? এরপর টি হেডের পরে বাদ বাকি যা থাকবে এগুলো সবই কি বডির, টেবিল বডির কোড। তাহলে আমরা কি লিখবো এখানে? টি বডি, টি বডি। হ্যাঁ, শুরু করলাম। এবার বাদ বাকি যত কোড আছে মানে দুই ভাবে লেখা যায়, আর ভাবে লেখা দিতেছি আর কি। এবার সবগুলোর আমরা কি এক স্পেস
একটা ট্যাব ডান দিকে নিয়ে গেলাম, ডান দিকে নিয়ে নিচে এসে এন্টার দিয়ে এক স্পেস পিছনে এসে লিখলাম কি টি বডি ক্লোজ, টি বডি ক্লোজ। তাহলে প্যাটার্ন কি ঠিকঠাক আছে? আছে। টিয়ার গুলা ঠিকঠাক আছে? আছে। তাহলে প্যাটার্নে কোনো চেঞ্জ নেই। আমরা দুইভাবে লিখতে পারি, একভাবে হচ্ছে আগে ক্লোজ শুরু করে শেষ করে মাঝখানে আমাদের কোড টেনে বসাই দিতে পারি যদি আগের কোড লিখে থাকে আর কি। আর অথবা হচ্ছে যে এভাবে নতুন করে একটা কোড লিখে অন্য কোডগুলো একসাথে ধরে ডান দিকে সরাই দিয়ে এক স্পেস পিছনে এসে ওই ট্যাগটাকে ক্লোজ করতে পারে। ওকে, এইভাবে যদি হয় তাহলে আবার যদি আমরা একটা আউটপুটে যাই তাহলে যে কোনো চেঞ্জ আসে কিনা? কোনো চেঞ্জ নাই। তাহলে শুধু শুধু করলাম কেন? করলাম কারণ হচ্ছে যে আমার এই কোডটা শুধু আমি দেখবো না, এই কোডটা হচ্ছে যে আমার সার্চ ইঞ্জিন বা আমার ব্রাউজার কি পড়বে তার জন্য আসলে এই প্যাটার্ন। এই প্যাটার্নের সাথে আরেকটা কাজ যদি আমরা করতে পারি, এই টিডি বলতে আমরা বোঝাচ্ছি কি টেবিল ডাটা। এখানে যদি আমরা টেবিল ডাটা না দিই, টেবিল টিএইচ দিই, টিএইচ নামে আরেকটা ট্যাগ আছে টেবিলেরই, সেটা হচ্ছে টেবিল হেডিং। অর্থাৎ যেসব ট্যাগ আপনি হেডিং সরি অর্থাৎ যেসব ডাটা আপনি হেডিং হিসেবে ইউজ করতেছেন সেগুলোতে টিডির পরিবর্তে ইউজ করতে পারেন টিএইচ, টিডির পরিবর্তে টিএইচ। তাহলে স্যার সেগুলা, জি জি বলেন। সবগুলো একবারে সিলেক্ট করলেন কিভাবে? আচ্ছা বলতেছি, দাঁড়ান আমি একটা আর্টটা দেখে আসি। হ্যাঁ? এই দেখেন, এখন হচ্ছে আমাদের এটা নর্মালি আছে, এই রিফ্রেশ করে দিলাম, দেখেন সবগুলা মোটা হয়ে গেছে, মাঝখানে চলে আসছে। এখন দেখতে আরেকটু ভালো লাগতেছে না? অর্থাৎ যে সকল ডাটা টেবিলের মধ্যে অ্যাজ এ হেডিং থাকবে সেই হেডিং গুলা উপরে থাকতে পারে, আবার এই পাশে থাকতে পারে, রাইট? এইভাবে থাকতে পারে। যদি যে পাশে থাকুক না কেন সেগুলোতে আমরা কি টিএইচ ইউজ করবো টিডির পরিবর্তে, তাহলে সেটা এরকম ঠিকঠাক মোটা মাঝখানে এসে বসে যাবে। হ্যাঁ? আর হচ্ছে যে একটা কোশ্চেন ছিল, আমরা একসাথে সবগুলো কিভাবে সিলেক্ট করতে পারি? এটা হচ্ছে কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল চেপে ধরে রাখবো। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রথমে হচ্ছে যেখানে আমাদের মাউস পয়েন্টার দরকার সেখানে রাখলাম, আমাদের টিডি গুলো আমি সবগুলো সিলেক্ট করবো একসাথে। আমি এই টিডিতে যে পাশে করবো ওই পাশে মাউস পয়েন্টার রাখলাম। হ্যাঁ, এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে রাখলাম, এরপরে সবগুলো সিলেক্ট করতেছি। কিবোর্ড আমি যতক্ষণ সিলেক্ট করব ততক্ষণে কি ওই কন্ট্রোলটা চেপে ধরে রাখতে হবে আর মাউস দিয়ে ক্লিক করতে হবে যেখানে সিলেক্ট করতে চাচ্ছি আর কি, মাউস দিয়ে সিলেক্ট করতে চাচ্ছি। এবার আপনি যদি ব্যাক স্পেস চাপেন তাহলে একটা কেটে গেল, যদি আপনি ওই ইয়া চাপেন অ্যারো কি চাপেন তাহলে ডানে বামে যাবে, এটা উপরে নিচে যাবে, যে দিকে ইচ্ছে ওই দিকে নিতে পারবেন। হ্যাঁ, যেন মন চায় অন্য ওরে নাচাতে পারবেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার বিষয়টা? দেখেন আমার এখানে বিভিন্ন নাচানাচির কারণে এলোমেলো হয়ে গেছে, দেখছেন? আচ্ছা একটা আমি এখানে এই যে এবার যদি কোনো কোড ভুল হয়ে যায়, হ্যাঁ, এখন কি করবেন? এটা কাটাকাটি করবেন? কাটাকাটির দরকার নেই, কন্ট্রোল জেড চাপবেন, কন্ট্রোল জেড। তাহলে আমি আগের অবস্থায় চলে গেলাম। হ্যাঁ, এখন নিচে চলে আসলাম, নিচে চলে আসলে দেখেন আমি আবার হচ্ছে যে ওর মধ্যে আছে টিডি টিডি, এখানে কিছু হচ্ছে কি এরিয়া। এখন দেখেন আমার এইখানে এই এটার কি বলে কার্সারটা বাইরে চলে আসছে, এখানে কোড লিখলে হবে? হবে না। এই কার্সারটা ঠিক আছে, এগুলো সব ঠিক আছে, শুধুমাত্র এই কার্সারটা বাইরে চলে আসছে, আবার এই কার্সারটা এখানে নাই। তাহলে আগের মতো লিখলে কি হচ্ছে না, তাহলে আবার সিলেক্ট করতে হবে আমাদেরকে। হ্যাঁ, তাহলে কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে রাখবো, এরপরে যেখানে যেখানে মাউস পয়েন্টার দরকার সেখানে সেখানে মাউস পয়েন্টার বসাবো। আগে প্রথমে একটা দিয়ে রাখবেন, প্রথমে মাউস পয়েন্টারটা দিয়ে দিবেন। হ্যাঁ, এরপরে কিবোর্ড চেপে ধরে কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে মাউস পয়েন্টার সিলেক্ট করবেন, ক্লিক করবেন যেখানে যেখানে দরকার। হ্যাঁ, সবগুলো এক পাশেই করবেন আর কি, উল্টা পাল্টা করবেন না, তাহলে হবে না। এবার এখানে ডি10 টিডি, তাহলে দেখেন সবগুলোর মধ্যে একসাথে টিডিটা চলে আসছে। ক্লিয়ার? যদি আমাদের কিছু ভুল হয় অথবা যদি আগের অবস্থায় ফিরে যেতে চাই তাহলে কন্ট্রোল জেড, যদি পরের অবস্থায় যেতে চাই তাহলে হচ্ছে কি কন্ট্রোল ওয়াই। এক স্টেপ পেছনে এক স্টেপ সামনে, কন্ট্রোল জেড কন্ট্রোল ওয়াই। তাহলে ঠিকঠাক এখন আমরা একটা টেবিল তৈরি করে ফেললাম। এখন বলেন এই টেবিল কি আপনারা তৈরি করতে পারবেন আমি যেভাবে করলাম ঠিকঠাক এভাবে? পারবো না? কে কে বুঝাইতে হবে আবার পারবো না, বা হচ্ছে যে আর একটু বুঝাই দিলে ভালো হতো, এরকম কোনো কারো কোনো যদি জিজ্ঞাসা বা ইয়া থাকে? ইনশাল্লাহ সবাই পারবো আমরা। নেক্সট একটা স্টেপে যাই আমরা। এরপর বললাম কি একটা টি ফুড দরকার, টি ফুডটা কেন দরকার এটা আগে বুঝি, তারপরে টি ফুড আমরা আনবো। এখন মনে করেন যে এখানে অগণিত ডাটা আছে, অনেক ডাটা এখানে। হ্যাঁ? অনেক ডাটা আছে, এটা আমাদের হেডিং।
হেডিংটা যদি আমরা স্ক্রল করে নিচে চলে আসলাম, এখন কি আর হেডিংটা দেখতে পারতেছি আমরা? অনেক সময় হয় কি এরকম, যখন ডাটা বেশি থাকে তখন আর নিচের দিকে যখন পড়তেছি তখন অনেক সময় খেয়াল থাকে না যে এটা আসলে এটার হেডটা কি ছিল। ওয়েব ডেভেলপার, তো ওয়েব ডেভেলপার এটা কি ডেজিগনেশন নাকি হচ্ছে তার ডিপার্টমেন্ট নাকি অন্য কি, এটা বোঝা যায় না অনেক সময়। এই জন্য নিচে যদি একটা টাইটেল থাকতো, হ্যাঁ, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারতাম যে এটা আসলে কি, এটা আসলে এটার হেডটা কি বা এটা কিসের ডাটা। এই জন্য কি করে, সবার শেষে এসে আমরা এটাই কপি করি, আগে এটা কপি করে নিলাম। কারণ হচ্ছে যে বললাম টেবিল হেড আর টেবিল ফুটার একই, টি বর্ডের যেখানে এসে সেটার বাইরে এসে টি ফুট দিলাম দিলাম। হুম, এবার দেখেন তো, এই যে এখানে একটা টাইটেল চলে আসছে, এখানে হেডিং চলে আসছে। তাহলে আমরা যদি স্ক্রল নিচেও আসে, তাহলে এখানে যদি আমরা টাইটেল আছে তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো এটা নেম, এটা ডেজিগনেশন, এটা ডিপার্টমেন্ট, এটা স্যালারি স্কেল, এটা সেটা। ওকে, এখন এখানে একটা সুবিধা আছে, টি ফুটটা আমরা চাইলে সবার শেষে না দিয়ে যেখানে আমাদের হেডিং শেষ সেখানে দিয়ে দিতে পারি। আর আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই করি, কারণ আমাদের টেবিল ডাটা কোথায় শেষ হবে তাতে কোনো ঠিক নাই। তো ওইখানে যে আবার এটা লিখবো ঝামেলা, এই জন্য কি করি আমরা যেখানে টেবিল হেড শেষ সেখানে টেবিল ফুটারটা দিয়ে দিই। আর এরপরে যাই হচ্ছে আমরা কি ওই টেবিল বডি শুরু করি। এটা টেবিল হেডের সাথে থাকলেও এটা শো করবে একদম সবার শেষে, যে দেখেন কোনো চেঞ্জ নাই, সে তার ফুটারের জায়গাতে আছে আর আমাদের কোডটাও আমাদের হয়ে গেল। ওকে, তাহলে আমরা এইভাবে টেবিলটা করবো, যখনই আমরা টেবিল দিয়ে ইনফরমেশন চ্যাট তৈরি করব অথবা টেবিল দিয়ে বানাবো আর কি, তখনই আমরা অবশ্যই সেটা ওইসব জায়গায় টেবিল হেড, টেবিল ফুটার, টেবিল বডি স্ট্রাকচার মেনটেন করে এভাবে কোডটা করবো আমরা। ওকে, এবার হচ্ছে একটা কাজ করে কিছু ডাটা এখান থেকে কমাই দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা, না হলে হচ্ছে সেম ডাটা নিয়ে কাবজা হয়ে যাবে আর কি। এখানে কিন্তু কোড দেখা যায় হালকা, হ্যাঁ, এখানে ক্লিক করে আমরা উপরে নিচে নামতে পারি। ওকে, শেষ হয়ে গেল। এখন আমরা এই টেবিল দিয়ে আরেকটা মজার জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমরা চাইলে টেবিল দিয়ে একটা ওয়েব পেজের লেআউট বানাতে পারি। টেবিল দিয়ে একটা ওয়েব পেজের লেআউট পেজ স্ট্রাকচার তৈরি করতে পারি। সেটা কেমন, এখানে দেখেন তো আমার এই এ একটা আমার কলাম আছে, এ একটা কলাম, এ একটা কলাম, এ একটা কলাম, হ্যাঁ। একটু চিন্তা করেন তো, এই কলামটার হাইট যদি বাড়াই দিই, উইডথ বাড়াই দিই, এখানে একটা ইমেজ বসাই যদি আমরা পারি, তাহলে এটা কি লোগোর মধ্যে দেখা যাবে না? আবার এই দুইটা যদি কলামরা আমরা একসাথে করে দিয়ে, হ্যাঁ, এখানে যদি একটা টাইটেল দিয়ে দিই বা একটা ব্যানার দিয়ে দিই, তাহলে এটা ব্যানার মতো লাগবে না বা টাইটেলের মতো লাগবে না? হ্যাঁ, জিনিসটা কিরকম আমরা তো একটা এক্সাম্পল দিয়ে আরেকটা ক্লিয়ার হবেন আপনারা। ডোন্ট সেভ, একটা ছোট টেবিল আঁকি। এটা হচ্ছে ইনফরমেশন টেবিল। আর এই টেবিলটা যদি একটু বড় করে দিই, আহ, আহ, বড় করে দিলাম, বড় করে দিয়ে হাইট একটু কন্ট্রোল করলাম। কিভাবে কন্ট্রোল করলাম, হাইটটারে বললাম যে প্রথমটারে বললাম তুমি একটু বেশি হাইট হয়ে যাবে, বাড়িয়ে দিলাম। পরেরটারে বললাম যে আর একটু বেশি থাকো, আর নিচেরটা ছোট হয়ে থাক। তাহলে হয়ে গেল কি, এটা হেডার, এটা বডি, এটা ফুটার, শেষ। এরপরে বললাম কি আমাদের রাইট লেফট সাইডে একটা লেফট বার দরকার, পুরাটা বরাবর একটা লেফট বার দিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল লোগো, এটা হয়ে গেল লেফট সাইড বার, এটা হয়ে গেল ফুটারের লেফট বার। এটা দুটো দরকার না, এটা পুরোটা একটা থাকে, জায়গাটা পরে আমরা দেখবো, সমস্যা নেই। এরপরে এটার উইডথটা বাড়াই দিয়ে এখানে এসে বললাম যে তুমি এখানে একটা রাইট সাইড বার হয়ে যাও। তাহলে এখানে একটা আমরা অ্যাড বসাইতে পারবো, মনে করেন এখানে একটা রাইট সাইড বার বানাতে পারবো, আর এখানে একটা ফুটারের একটা অংশ থাকলো আর কি, পরে আমরা এটা অ্যাড করে দিই। এভাবে আমরা একটা টেবিলের হাইট ওয়েটটা ম্যানেজ করে একটা লেআউট, একটা স্ট্রাকচার আমরা কি করে ফেলতে পারবো। তাহলে চল না একটা কিভাবে করা যায় একটা, তাহলে আমরা হাইট ওয়েট গুলো কিভাবে ম্যানেজ করা সেটা আমরা শিখে যাব। যে যদি এভাবে এটা করতে চাই তাহলে আমাদের কয়টা রো কয়টা কলাম নিতে হবে, একজন বলকে একজন বলেন তো একটু দেখি। এটা দরকার নেই আমাদের, হ্যাঁ, এটা করবো আমরা। এটা করতে হলে আমাদের কয়টা রো কয়টা কলাম লাগবে? তিনটা রো তিনটা কলাম। তিনটা রো কেন, কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে একটা রো, দুইটা রো,
তিনটা করে, আর প্রতিটা রোতে একটা করে তিনটা করে কি আছে, টিডি বা কলাম আছে বা সেল আছে। তবে ফাইন, তাহলে তো আপনারা বুঝে গেছেন টেবিলের স্ট্রাকচার। তো আমরা টেবিল এই ডে 3 তে এসে আমরা একটা ফাইল নিচ্ছি, তার নাম দিচ্ছি হচ্ছে কি টেবিল লেআউট ডট এচটিএমএল। শেষ। এখন যদি সহজে কোড করতে চাই তাহলে আগেরটা কপি করব, আগেরটা কপি করি, সময় আমাদের কম, কপি করলাম, পেস্ট করলাম, শেষ। হ্যাঁ, এখানে একটা টাইটেল দিতে পারি, সেটা হচ্ছে কি টেবিল লেআউট অথবা ওয়েব লেআউট। সেম এটা আমরা কি টাইটেলে ইউজ করতে পারি, তাহলে আমরা ওয়েব টাইটেল একটা হয়ে গেল, সুন্দর। এবার বললো তিনটা, আমাদের থাকবে কয়টা, তিনটা টিয়ার থাকবে। এখানে একটা জিনিস দেখেন, এটা কিন্তু আমাদের কি কোনো ইনফরমেশন টেবিল না। যদি ইনফরমেশন টেবিল না হয় সেক্ষেত্রে আমাদের টি বডি, সরি টি হেড টি ফুটারের দরকার নেই। ইনফরমেশন টেবিল না হলে টি হেড টি ফুটারের আমাদের কি দরকার নাই, বাদ দিয়ে দিলাম। টেবিল বডি থাকলো, তিনটা টিয়ার থাকবে, তিনটা টিয়ার থাকলে এটা একটা টিয়ার, এটা একটা টিয়ার, এটা একটা টিয়ার, তাহলে আর বাদ বাকি টিয়ার গুলো আমরা ফেলে দিলাম, একটাই আছে তাহলে একটা ফেলে দিলাম, দরকার নেই। সে বাড়তি আছে যেটা, এটা কেটে দিলাম। এটার প্রতিটা টিয়ারে কয়টা টির লাগবে বললাম, তিনটা করে, তাহলে এখানে আছে কয়টা, ছয়টা, তাহলে তিনটা ফেলে দিই। 1 2 3, একটা বেশি আছে এখন, তাহলে এটার বাদ দিয়ে দিই। Okay. তাহলে আমাদের কাজ হয়ে গেল। হ্যাঁ, এবার এটা হচ্ছে কি করতে হবে, ওই লাইন হাইট ওয়েট ম্যাচ করলে কাজ শেষ। টেবিল লেআউট এই যে, হ্যাঁ ঠিকঠাক। এখন চলুন এটারে ম্যানেজ করি। প্রথমের যে রোটা আছে এটার হাইট দিয়ে দিব 200 পিক্সেল দিয়ে দিই, চলো, অথবা 200 পিক্সেল, হ্যাঁ 200 পিক্সেলই দিতে হবে। এখন আমরা নতুন একটা একক শিখবো, যেটা একটু আগে আলোচনা করতেছিলাম, পিক্সেল। একটু আগে দেখলাম পার্সেন্টেজ। হ্যাঁ, পার্সেন্টেজ বলতে কি বোঝায়, স্ক্রিনের যে সাইজটা থাকে সেটারে 100% ধরে কমালে বাড়ালে, হ্যাঁ ওই স্ক্রিন সাইজ অনুযায়ী এটা কমবে বাড়বে আর কি। এখন যদি আমি 50% দিই তাহলে আমার স্ক্রিনের যে সাইজ থাকবে সেটার কি 50% পাবে। 10% দিলে স্ক্রিনের যে সাইজ থাকবে তার 10% পাবে। আর পিক্সেল দিলে স্ক্রিনের সাইজ কোনো ম্যাটার না, সে অত পরিমাণ পিক্সেলই পাবে। যেমন আমি যদি এখানে লিখি হাইট 200 পিক্সেল, পিক্সেল হচ্ছে একটা একক, যেরকম হচ্ছে ইঞ্চি ফুট সেন্টিমিটার একক, এটাও একটা একক, এক একটা পিক্সেল এক একটা ডট। এখানে দিলাম হাইট 200 পিক্সেল। আর এগুলাতে যদি আমি কিছু নাও দিই তাহলে পরের টিডি সবগুলা, এটাতে যদি আমি হাইট দিয়ে দিই 200 পিক্সেল, তাহলে এরা সবগুলা একই রোতে যতগুলা টিডি থাকবে সবগুলার হাইট হয়ে যাবে কি ওই এটা সমপরিমাণ হয়ে যাবে। দিলাম কত, 200 পিক্সেল, দেখেন সবগুলো 200 পিক্সেল পেয়ে গেছে। এখন আরেকটা বৈশিষ্ট্য বলছিলাম কি, যদি মাঝখানের কেউ এসে বলে যে না আমি, আমার হাইট তোমার চেয়ে বেশি 300 পিক্সেল, তাহলে আবার এটা কাজ করবে না। তাহলে তখন আবার সবাই এটার সাথে বন্ধুত্ব করে ফেলবে আর কি, তার যার টাকা পয়সা বেশি তার সাথে সবার বন্ধুত্ব, এরকম একটা ব্যাপার আর কি। কিন্তু এইভাবে করলে হবে না, আমাদের সবগুলোর মধ্যে একই পরিমাণ রাখতে হবে, হ্যাঁ একটা সমন্বয় ম্যানেজ করতে হবে, তাহলে সবকিছু সুন্দর থাকবে। দিলাম 200 পিক্সেল, ঠিকঠাক চলে আসলো। তাহলে কোনো মারামারির সুযোগ নেই, সবার মধ্যে একই জিনিস, একই পরিমাণ সম্পত্তি। তাহলে এখানে দিলাম 200, এখানে 200, এখানে 200, তো এটা তো কমায় আমরা হলো 150 বা 100 করে দিই। 150 রাখি, 150 পিক্সেল। হ্যাঁ, ওকে হয়ে গেল। এবার উইথ দেখেন, এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম। তো আমরা চাচ্ছি যে এটা একটা ছোট থাকবে, এটাও কিছুটা ছোট থাকবে, আর এটা কি বড় থাকবে। এখন একটা স্ক্রিনের উইথ কতটুকু এটা আমরা বলতে পারি না। কেন বলতে পারি না, কারণ হচ্ছে আমার স্ক্রিন একরকম, আপনার স্ক্রিন একরকম। একটা ওদের রিয়েল ভাইয়ের স্ক্রিন দেখলাম যে এটা বিশাল স্ক্রিন, তো এখন তো পিক্সেল দিয়ে ডিফল্ট স্ক্রিন আপনি কি বের করতে পারবেন না। এজন্য যেটা করা যায়, হয় ওয়েটটা পার্সেন্টেজে রেখে দিতে হবে, তাহলে স্ক্রিন অনুযায়ী এটা ছোট বড় হবে, অথবা বডিটারে একটা পিক্সেলে নিয়ে আসতে হবে। বডি বলতে এই যে টেবিল আছে, টেবিলটারে একটা পিক্সেলে নিয়ে আসতে হবে, টোটাল একটা পিক্সেল নিয়ে আসতে হবে। যেমন আমি যে টেবিলটারে বলে দিই তুমি 980 পিক্সেল হও, অথবা 1000 পিক্সেল দিই, তাহলে হিসাব করতে সুবিধা হবে। 1000 পিক্সেল, টেবিলটা পুরোটা কি 1000 পিক্সেল। তাহলে আমরা যদি একটু এতে যাই, ব্রাউজারে যাই, রিফ্রেশ দিলাম, দেখেন এটা এখানে দিয়ে খালি একটা পর্যন্ত এরিয়াটা হয়ে গেল 1000 পিক্সেল পুরোটা টেবিল। তাহলে আমি যদি এখানে উইডথ দিই, দেখেন তো 1000 পিক্সেলের মধ্যে আমার ডানে বামে যে বারগুলো থাকবে এগুলো ছোট হবে তুলনামূলক। হ্যাঁ, তাহলে আমি দিতে পারি কি 200, হ্যাঁ 200 পিক্সেল দেওয়া যায়, 200 পিক্সেল।
তাহলে আমার কি লেফট সাইডের যে বারটা থাকবে, যে সেলটা থাকবে সেটা হচ্ছে 200 পিক্সেল। হুম। রাইট সাইডের যে সেলটা থাকবে সেটা আমরা বললাম কি 200 পিক্সেল। তাহলে 1000 থেকে 200 200 গেলে 400 গেল, আর মাঝখানটা তাহলে কত হবে অটোমেটিক্যালি 600 পিক্সেল, রাইট? এখন উইডথ যে পরিমাণ দিলাম এই একই পরিমাণ উইডথ এখানে, এটার যে উইডথটা থাকবে এটার নিচে যে সেলগুলো থাকবে সবগুলো সেম উইডথ পেয়ে যাবে। এখানে যে উইডথ থাকবে এটার নিচে নিচে সবগুলো সেম উইডথ পেয়ে যাবে। এবার একটু দেখেন তো, সবাই সেম উইডথ পেয়ে গেল না? এটা কিন্তু অলরেডি একটা সুন্দর একটা প্যাটার্নে চলে আসছে এটা। এবার সেম কাজটা যদি আমরা যদি এখানে এসে করি, একসাথে লিখলাম দেখো, হাইট এটা দিলাম 500 পিক্সেল, আর একটা অ্যাট্রিবিউট লিখতেছি উইডথ, উইডথ দিলাম ও সেম, হ্যাঁ, প্রথমটার 200, পরেরটার 600, আর নিচেরটার 200। এবার এখানে আসলাম, এখানে এসে বললাম কি হাইট 50 পিক্সেল, উইডথ একই পরিমাণ 200 পিক্সেল, আর মাঝখানেরটা 600 পিক্সেল। হ্যাঁ, এখন যদি আমরা একটা আউটপুটটা দেখি তাহলে দেখেন তো একটা ওয়েবসাইট লেআউট চলে আসছে না নাকি? এখন বলেন এরকম লেআউট তৈরি করতে পারেন আপনারা? এটা কিন্তু খুবই ইজি, শুধু একটু খেয়াল করলেই করতে পারবেন। আবরার ভাইয়া জি পারবেন? স্যার। আচ্ছা, আবরার ভাইয়া জিজ্ঞেস করতে আবরার ভাই বলে দিয়েছেন। যাক, আমাদের আরমান ভাই পারবেন? আরমান ভাই, ইমতিয়াজ ভাই, চেষ্টা করবো ভাইয়া কালকে নাইম করার ভাই, জন্য। মোনার ভাই। আচ্ছা, চেষ্টা না করতে পারতে হবে, হ্যাঁ, চেষ্টা তো অবশ্যই করবো আর পারতে হবে অবশ্যই। সিম্পল জিনিসটা দেখেন, যেভাবে টেবিলের ইনফরমেশন চার্টের জি টেবিল ভাইয়া। বানালাম, একই টেবিল, শুধুমাত্র কি এটা হাইট ওয়েটে ম্যাচ করলাম আর কিছু না। হাইট ওয়েটে ম্যাচ করলাম আর সে কি এরকম বড় ছোট হয়ে গেল, সুন্দর একটা শেপে চলে আসছে। এখন আমরা যে সকল ট্যাগ শিখছি সেগুলো একটা অ্যাপ্লাই করে চলেন, যারা দেখি তো কেমন লাগে। এখানে এসে আমরা একটা H1 ট্যাগ ইউজ করে ফেলি, চলো এখানে একটা এন্টার চাপেন, যেহেতু লিখেন যে H1 ট্যাগ দিলাম, শুরু করলাম, শেষ করলাম, যে কোনো কিছু হতে পারে। যদি আমরা প্রথম আলো যাই, না প্রথম আলো না, ডেইলি স্টারে যাই। আচ্ছা, প্রথম আলোতে যাই। ভিডিওগুলা একটু ডাউনলোড করে রেখে দিবেন, ভালো করে দেখবেন। আমার দ্বিতীয় ক্লাসের ভিডিওটার ফরম্যাটটা একটু ঝামেলা আছে, ওইটা হচ্ছে যে একটু ওই ছোট স্ক্রিনে দেখবেন আর কি। মানে আমাদের এই মিডিয়া প্লেয়ারের একদম ফুল স্ক্রিন করেন না, একটা হাফ স্ক্রিনে রেখে দেখেন। ব্যবসায়ী সংগঠনগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন হাইকোর্টের, এটারে আমরা রাখলাম কোথায়, H1 এর মধ্যে রাখলাম এটারে। অথবা এটা না রেখে এই বাংলা লেখাগুলা এই সাবলাইম টেক্সটে এরকম এলোমেলো আসে, হ্যাঁ, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, কিন্তু আউটপুট ঠিকঠাক দেখাবে। আগের, আচ্ছা, এখানে আমরা লিখতে পারি যে আমাদের ওয়েবসাইট, একটা ওয়েবসাইটের নাম বললাম, তো মানে এটা যদি আমাদের ওয়েবসাইট হয়, সেই ওয়েবসাইটের নাম কি হইতে পারে? নিউজ পেপার। ওকে, তাহলে এটা হলো আমাদের কি ওয়েবসাইট, ওয়েবসাইট টাইটেলটা হলো কি নিউজ পেপার। এখান দিয়ে দিলাম, আচ্ছা এখান এটা দিব তো হলো এই পাশে, এটা কেটে দিলাম, এটার জায়গা মতো নিয়ে গেলাম, নিয়ে দেখেন আমাদের 01 থাক, এখানে টাইটেলটা দিব, হ্যাঁ, মাঝখানে এসে H1 নিউজ পেপার দিলাম, এটা নিউজ পেপার আসছে। এরপরে এখানে আমরা একটা আর্টিকেল লিখবো, প্রথম আলো যেটা ছিল এটা নিয়ে আসি, এখানে এসে আমরা একটা আর্টিকেল লিখবো। প্রথমে আমরা ইউজ করতে পারি S2, এখানে বলে দিচ্ছে ওইটা যে ব্যবসায়ীদের সংগঠনগুলোর ভূমিকা নিয়ে হাইকোর্টের কি প্রশ্ন। ওকে ফাইন, প্রশ্ন করুক সে। একটা ইমেজ আছে, ইমেজ আমরা যেহেতু দেওয়া শিখি না, ইমেজটা থাক। এবার হচ্ছে বাদ বাকি কি আসতে পারে, পি ট্যাগ গুলো আসতে পারে। একটা পি ট্যাগ, আরেকটা পি ট্যাগ। হ্যাঁ, পি ট্যাগ মানে কি প্রতিটা একটা প্যারা বা প্যারাগ্রাফ। দুইটা আনলাম, তিনটা নিয়ে আসি। এটা মেবি ওই যে নারায়ণগঞ্জ রূপগঞ্জ যেটা হলো ওইটা নিয়ে মনে হয় লিখছি। ওকে, তাহলে আমরা যদি আমরা দেখেন আমাদের অলরেডি একটা আর্টিকেল লেখা হয়ে গেল। ওই যে আমরা একটা আউটপুটে যাই, সরি, তাহলে দেখেন তো একটা কি চলে আসলো না সুন্দর।
এখানে শুধুমাত্র একটা যদি একটা ইমেজ হইতো তাহলে কিন্তু জিনিসটাকে একদম ফুললি একটা নিউজ হয়ে যেত এখানে। তাহলে আমরা কি একটা নিউজ ইমেজ কিভাবে অ্যাড করা শিখে ফেলবো নাকি? আচ্ছা, ইমেজ অ্যাড করে শিখে ফেলবো। এখানে আর কি কি আসলে ভালো লাগতো বলুন তো? এখানে যদি একটা ইমেজ থাকতো তাহলে একটু ভালো লাগতো, এখানে একটা ইমেজ থাকলে ভালো লাগতো, এখানে যদি একটা মেনু বার থাকতো, হ্যাঁ, তাহলে আর একটু ভালো লাগতো, এখানে একটা ফুটার থাকলে ভালো লাগতো। এটা ফুটার দিয়ে দিই এখানে একটা। আর ফুটারটা কেমন হয় মাঝখানে এসে বলতে পারেন। পি ট্যাগ শুরু করলাম, শেষ করলাম, হ্যাঁ, অথবা ডেভেলপ বাই টিম বেস 8। এটা হচ্ছে আমার আপনাদের একটা ডেভেলপমেন্ট টিম, তার নাম হচ্ছে টিম বেস 8। তাহলে এখন যদি আমরা যে আউটপুটে যাই তাহলে দেখেন এটার কি ফুটারও কি হল ডেভেলপ বাই টিম বেস 8। সুন্দর না বিষয়টা? এখন বাদ বাকি যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে এখানে আবার আমরা চাইলে ফরম্যাট ট্যাগগুলো ইউজ করতে পারবো। হ্যাঁ, ফরম্যাট ট্যাগ প্র্যাকটিসের ভালো উপায় হচ্ছে যে এইভাবে এটার মধ্যে ইউজ করা আর কি, পি ট্যাগগুলোর মধ্যে। ওকে, এতটুকুর মধ্যে আমরা যে কাজগুলো করলাম এটা নিয়ে কারো কোনো কোশ্চেন কোয়েরি জিজ্ঞাসা থাকলে করেন, এরপর স্টেপ আমরা যাব। আচ্ছা, কারো কোনো কোয়েরি নাই? ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে হচ্ছে একটা ফিডব্যাক দেন। আমরা যে হচ্ছে আজকে প্রায় 3টা ক্লাস আমাদের হয়ে যাচ্ছে, এই ক্লাসের আমরা যেভাবে ক্লাসগুলো নিচ্ছি এটার কি ধরন ঠিকঠাক আছে নাকি আমরা একটু ফাস্ট যাব বা স্লো যাব, অথবা হচ্ছে কোনো যদি পরামর্শ থাকে এটা বেটার করার তাহলে বলতে পারেন। আচ্ছা, ভালো হইলেও বলেন, খারাপ হইলেও বলেন, দু একজন বলেন শুনি। ভালো হচ্ছে স্যার। কেউ কেউ বললো যে আমার সমস্যা হচ্ছে না, একটু স্লো হলে ভালো হতো। আচ্ছা, এটা হচ্ছে নাবিদ ভাইয়া বললো যে একটু স্লো হলে ভালো হতো, আপনি যেটা ভালো মনে করেন। আচ্ছা, আমি ভালো যে মনে করি হতে পারছি, এরপর আপনাদের একটু ফিডব্যাক দরকার। মানে আমাদের নাবিদ ভাইয়া যেটা বলে একটা স্লো হলে ভালো হতো, আমি স্লোয়ে যাচ্ছি, এটা আসলে স্লো। এখন আপনার কাছে একটু প্রবলেম মনে হচ্ছে যে মনার ভাইয়ের কাছে একটা প্রবলেম মনে হচ্ছে, যেহেতু হচ্ছে আমরা 2টা ক্লাস প্র্যাকটিস করি না আমরা, এই জন্য আপনি হচ্ছে যে আমাদের আজকের ক্লাসের সহ পরে 2টা ক্লাস প্র্যাকটিস করেন, বৃহস্পতিবার শুক্রবার শনিবার ক্লাস জয়েন করার আগে আগে, তাহলে হচ্ছে দেখেন এরপরে শনিবারে ক্লাসটা করে দেখেন আপনাদের ঠিকঠাক মনে হয় নাকি এটা বেশি ফাস্ট হয়ে যাচ্ছে মনে হয়। তখন আপনি একটা ডিসিশন নিতে পারবেন। আশা করি এই 3টা ক্লাস আপনি যদি ভালো করে প্র্যাকটিস করে দেবেন আপনার আর প্রবলেম হবে না। আপনি তো ভাই কিছু যদি বলতে লাগছে। আমার কাছে মানে ক্লাস ভালো লাগছে, মানে লেকচার গুলা বুঝাচ্ছেন খুব সুন্দর, কিন্তু যেহেতু মানে সাধারণত আমার এগুলা আগে থেকে প্র্যাকটিস করা আছে, আমার কাছে মনে হয় যে আরো যত আগে যাওয়া যায় ততই বেটার, এই আর কি। বাট অন্যদের হিসাব যদি চিন্তা করি, অন্যদের কথা চিন্তা করলে তো অবশ্যই স্লো যাওয়াই বেটার, কারণ তাদেরকে তো জিনিসটা বুঝতে হবে। মানে আমি হয়তো একা আগে প্র্যাকটিস করছি সো জানি, কিন্তু তাদের বিষয়টা তো ভিন্ন। এই কথাটা আমি ওই যে কতদিন বলছিলাম, আমার ক্ষেত্রে থেকে তো মনে হয় যে আচ্ছা একটু দ্রুত হইলে আমার যেই পয়েন্টগুলো আমার মানে একটু জানার ইচ্ছা বেশি, ওইগুলাতে তাড়াতাড়ি চলে গেলে better। এগুলো ভালো হতো। সাধারণত হচ্ছে আমার একার চিন্তা করলে তো আসলে হবে না, সেটাও ঠিক। একটু ধৈর্য ধরেন, আমি এই কথাটা প্রথম দিনে বলছিলাম যে আমরা যারা হচ্ছে কিছুটা জানি অথবা যে যে টপিক গুলো জানি সেগুলাতে একটু বোরিং লাগতে পারে। তো বোরিং লাগলে একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। এটা কয়েকটা কারণ, একটা কারণ হচ্ছে যে আমাদের বেসমেন্ট যারা আছে সবার জন্য একটা আমরা অপেক্ষা করবো। আর একটা কারণ হচ্ছে আমি যেটা জানি সেই তার মধ্যে কিছু গ্যাপ থাকতে পারে। তখন হচ্ছে যে আপনি ওই টপিক সেশন গুলা ভালো করে ফলো করবেন, দেখবেন যে আপনার যেটা জানতে সেটা বিষয়টা আরো ফুলফিল হয়ে গেল আর কি। এই জন্য একটা ধৈর্য ধরে দেখবেন আর কি। ওকে, চলেন তাহলে আমরা নেক্সট স্টেপে আগাই। কয়জন বের হয়ে গেছে? 11 জন, 9 জন আছে না, একজন বের হয়ে গেছে। আচ্ছা স্যার, আমাদের ক্লাস তো আপনাদের এখানে শিডিউল করাই, টোটাল ক্লাস কয়টা তাই না? হ্যাঁ, 14টা শিডিউল করা আছে। তাহলে যদি আমরা ষোলো যাই সেক্ষেত্রে টাইমলি না আসি তাহলে লাস্টের দিকে আমাদের প্রবলেম হবে না যে আপনাদের মানে অনেক তাড়াতাড়ি ক্লাস? যদি হচ্ছে যে আপনারা অন টাইমে আসেন আর কি, যেভাবে যাচ্ছি এভাবেতেই আমাদের হচ্ছে কোর্স কমপ্লিট হয়ে যাবে, সমস্যা নাই। আর যদি অন টাইমে যদি না আসেন তাহলে হয়তো বা 2 ক্লাস বেশি মিস হতে পারে। তো সেক্ষেত্রে আমি নেই, এই ক্লাস নিয়েছি, আমি হচ্ছে লাস্ট 18টা ক্লাস নিয়েছি।
আচ্ছা আচ্ছা। এটা সমস্যা নেই। আমাদের আরেকটা জিনিস যেটা দেখলাম যে আমাদের যখন ক্লাস স্টার্ট হয় তখন আসলে 15 মিনিট চলে যায় সবাই আসলে অ্যাড হইতে হইতে। সো ক্লাস লিংকটা কি ভাই আরো 15 মিনিট আগে যদি দেন সেক্ষেত্রে সবাই 15 মিনিটে 7:30টার মধ্যে অ্যাড হয়ে গেল। নাহলে 7:30টায় হলে দেখা যায় 8:45 বেজে যায়। আচ্ছা না আমি তো মনে করি যে হচ্ছে যে আপনারা সবাই গ্রুপে আছেন 7:30 হ্যাঁ ক্লাস শুরু ওই জন্য আমি 5 মিনিট বা 2 মিনিট আগে লিঙ্ক দিই যেটা ক্লিক করে ঢুকে যাবেন ঠিক আছে তাই ঠিক আছে আমি তাহলে নেক্সট ক্লাস থেকে এটা আরো হ্যাঁ আগে দেওয়ার চেষ্টা করবো সেটা না সেটা ঠিক আছে ভাই আপনি যেভাবে দিচ্ছেন ওইটা ঠিকই আছে কিন্তু যেহেতু সবার আমরা 3 ক্লাসে দেখলাম যে 15-20 মিনিট চলে যায় এড হওয়ার পরে মানে 15:30 বা 7:50 স্টার্ট হয় সো আমার মনে হয় আরো 10-15 মিনিট আগে দিলে যদি তারা মানে আগে জয়েন করে ঠিক আছে এই তাহলে একটু হয়তো আসলে কথা বলতে পারে সেক্ষেত্রে একটা সমস্যা আছে ওই মাগরিবের ওয়াক্তের কাছাকাছি সময় তো হ্যাঁ হ্যাঁ অনেক সময় দেখা যায় যে নামাজ অর্ধেক রেখে চলে আসতে হয় এই না না টাইপের অবস্থা যদি আরো কাছে হয় আমাদের ক্লাস কিন্তু 7:30 থেকেই হবে আমি জয়েন করবো 7:30 লিঙ্কটা তো মানে আগে ক্লাসটা দেওয়া থাকলো হ্যাঁ নোটিফিকেশনটা হয়তো বা একটু আগে গেলে অনেকের হয়তো বা আমার খেয়াল থাকলো না ক্লাস কয়টার সময় ওই নোটিফিকেশনটা একটু আগে পেলে হয়তো উনি রেডি হলো এই আর কি উনি ওই জন্য হয়তো আপডেট করে বলতে 7:30টায় যদি আমাদের ক্লাসটা চালু হয়ে যায় তাহলে প্রবলেম নাই। আমিও আসলে আজকে আসছি অনেক দৌড়াদৌড়ি করে নামাজ পড়ে তারপরে ঢুকছি তখন 7:30 বাজছে। তারপরে দেখা গেছে যে তাড়াহুড়ো করে নামাজ পড়ার পরেও মানে ক্লাস শুরু হয়েছে 7:45-এ। আচ্ছা মাগরিবের টাইমের জন্য কি ক্লাস থেকে 10 মিনিট পিছিয়ে দিব আমরা 8:35 থেকে শুরু করবো না এটা সব থেকে ভালো হয় ভাই একটু যদি 7:30 করা যায় চালু করেন স্যার সেক্ষেত্রে ওকে সমস্যা নাই কিন্তু অনেকে এসে লেট মানে অপেক্ষা করতে হয় তো এই জন্য সমস্যা হয় 7:30টায় আমার কমপ্লিট হয়ে যাবে আপনারা যদি হচ্ছে সবাই যদি কথা দেন যে 7:45 থেকে ক্লাস নিলে দেরি হবে না অন টাইমে জয়েন করবো তাহলে 7:45 থেকে ক্লাস আমার সমস্যা নেই এটা সেটা ভাই আমার জন্য এটা খুবই ভালো হয় এটা হচ্ছে আপনার 6:48 সো যদি আমরা 7:45 স্টার্ট করি মানে সমস্যা নেই খুব একটা তবে 7:45 এর বেশি চলে গেলে আসলে এটা একটু লেটই হয় আচ্ছা তাহলে হচ্ছে আমরা নেক্সট ক্লাসটা 7:45 থেকে শুরু করবো নেক্সট থেকে সবগুলা সেশনে যদি কোনো প্রবলেম না হয় তাহলে 7:45 থেকে শুরু হবে আপনারা প্লিজ একদম অন টাইমে সবাই জয়েন করে জি ওয়েট করার স্যার কোনো ওয়ে রাখেন না এখানে তাহলে আমাদের আবার এখানে তো টাইম অনেক হয়ে যায় আচ্ছা ঠিক আছে আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে আমরা একদম 7:45 থেকে অ্যাসেস করবো যদি একজন থাকে তাকে নিয়ে অ্যাসেস করে দিব আর বাকিদের যে প্রবলেমটা হবে সেই প্রবলেমের জন্য আপনারা ভিডিও দেখে শুরু করবেন জি রাইট না সেটাই বেটার হবে কারণ দেখা যায় যে 1-2 জন থাকলেও আমরা 7-8 জন ওয়েট করতে থাকি এটা একটু আমাদের জন্য ডিলে হয়ে যায় ঠিক আছে তাহলে হচ্ছে যে এখানে ডিসিশন হলো তাহলে আপনাদের সবার সুবিধার জন্য হয়তোবা অনেকে বাইরে থাকতে পারে কাল এটা লকডাউনের শেষ অনেকে অফিস থাকতে পারে বা কোনো বাইরে কাজ দিতে পারে সেজন্য এসে যাতে ফ্রেশ হয়ে ঠিকঠাক মতো বসতে পারে এই জন্য 7:45 থেকে আমরা শুরু করবো আর সবাই একদম অন টাইমে শুরু করবো তাহলে আমরা অন টাইমে ক্লাস শুরু করবো হ্যাঁ জি ঠিক ঠিক আছে আছে তাহলে সবাই চেষ্টা করবেন ভাই আপনাকেও থ্যাংকস অন টাইমে সবাই জয়েন করবেন আর বেশি করে প্র্যাকটিস করেন অবশ্যই শুধু জয়েন করলেও হবে না হ্যাঁ এটা প্র্যাকটিসে রাখতে হবে অনেক বেশি প্র্যাকটিসে রাখতে হবে আমরা অটো প্যাটার্নে যাবো না আর সবগুলো কোড সাথে দেখবো সবগুলো কোড প্র্যাকটিস করবো আর একটা ব্যাপার আমি এটা সবসময় বলতেছি যে আমি কোডটা এইভাবে বললাম হ্যাঁ এ বললাম বলতে প্যাটার্ন তো প্যাটার্ন তো আর কিছু করার নেই টিডি দিলে তো টিডি সেলই আসবে এটা তো আর কিছু করার নেই কিন্তু টিডি এই আমি একটা প্যাটার্ন বানালাম এখানে এই প্যাটার্ন কিন্তু টিডি দিয়ে এরকম আরো দুনিয়ার হাজার রকমের প্যাটার্ন বানানো সম্ভব টিএর টিডি দিয়ে আপনারা এটা প্র্যাকটিস করুন যে এই লেআউট না বানাই আরো কি ধরনের লেআউট বানানো যায় আগে চিন্তা করবেন কোথাও আঁকবেন বা মাথায় নিয়ে নেবেন তারপর সেটা অ্যাপ্লাই করবেন এরপর আমি এখানে দিলাম হেডিং দিলাম এখানে একটা আর্টিকেল দিলাম আপনারা এভাবে না করে অন্য কিভাবে এগুলো অ্যাপ্লাই করা যায় এই বিষয়গুলো চিন্তা করবেন তাহলে কি হবে যে আমাদের যে কোডগুলো এই কোড দিয়ে আরো কতভাবে কাজ করা যায় সেই বিষয়গুলো এখনই খুব সহজে আয়ত্ত করে ফেলতে হবে আদারওয়াইজ কি হয় যে আমি যেটা শেখাচ্ছি শুধুমাত্র সেটাই শিখলে এন্ড অফ দ্য ডে এন্ড অফ দ্য কোর্স আসলে প্রফেশনালি আপনারা কাজ করতে পারবেন কারণ হচ্ছে যে আমি একটা ওয়ে দেখাচ্ছি বা এই H1 ট্যাগের যে আউটপুটটা সেটা আমি আপনারা বলে দিতে পারতেছি সে ইউজটা বলে দিতে পারতেছি কিন্তু সে ইউজটা আপনি কিভাবে করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার বা একজন ডিজাইনারের বা একজন ডেভেলপারের ব্যাপার ঠিক আছে তো এই বিষয়গুলো অবশ্যই এক্সপিরিয়েন্সের ব্যাপার অবশ্যই প্র্যাকটিসের ব্যাপার যত প্র্যাকটিস করবেন যত দেখবেন যত লিখবেন ততই শিখবেন ওকে নেক্সট স্টেপে যাই আমরা নেক্সট স্টেপে যাওয়ার জন্য আমাদের হচ্ছে শীটটা দরকার একটু
আমি সেটা দিয়ে দিব না আজকে, তাহলে ওর ট্যাগ ট্যাগ যেগুলো বলতেছেন যে আপনার মিসিং হচ্ছে পাচ্ছেন না সেগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, আমরা কিন্তু অ্যাট্রিবিউটটা এখন খুব ভালো করে বুঝে যাওয়ার কথা। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, একটা নেক্সট স্টেপে আগাই, ইমেজটা পরে নেক্সট ক্লাসে শিখবো। এইটা একটু দেখেন, টেবিলটা আমরা করে ফেললাম, হ্যাঁ। এখন যদি এরকম একটা বিষয় হতো যে আমার এইখানে এখানে একটা ঘর, এখানে একটা ঘর, এখানে একটা ঘর, বা তিনটা সেল না হয় পুরোটা মিলে একটা সেল হইতো, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগতো না? নর্মালি ফুটারটা কিরকম থাকে, ফুটার কিন্তু ওই যে এক লাইনের লেখা থাকে, এই যে এখানে যেরকম একটা বাই ইউজিং দিস সাইট ইউ এগ্রি পলিসি হাবিজাবি দেখছে না, হ্যাঁ, এরকমই থাকে আসলে। এই যে এখানে 7/2021 প্রথম আলো, এইভাবে এক লাইনেরই থাকে, মানে পুরোটা একটা ঘরের মধ্যেই থাকে। এভাবে বলে সুন্দর লাগতো। এভাবে করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখান থেকে একটা টিটি রেখে বাকি টিটি গুলো বাদ দিয়ে দিতে পারি, তাই না? যেমন এটার কমেন্ট আউট করে দিলাম, এটার কমেন্ট আউট করে দিলাম, তাহলে তো এগুলো আর আসবে না নাকি? একটা টি আর একটা টিডি, তাহলে তো একটাই আসার কথা, এখানে একটাই থাকার কথা না? রিপেট দিলাম, দেখেন তো কি হচ্ছে, একটাই থাকতেছে, কিন্তু আমার স্ট্রাকচার ভেঙে গেছে। সেটা কেন ভেঙে গেছে? একটাই আছে মানে এখানে একটাই আছে, একটা মানে একটার উইথ কত, 600 পিক্সেল। তাই এটা এর যে 600 পিক্সেল, সবাই 600 পিক্সেলে পেয়ে যাচ্ছে, তাহলে এগুলো ভেঙে যাচ্ছে অটোমেটিক্যালি। এখন কাজটা এমন ভাবে করতে হবে, এটা একটাই থাকবে কিন্তু বিহেভ করবে তিনটার মতো। একটাই থাকবে, আউটপুট একটাই শো করবে, কিন্তু বিহেভ হবে তিনটার মতো। সেটা কিরকম? সেটার জন্য আমরা দুইটা প্যাটার্ন ইউজ করি, একটা হচ্ছে কল স্প্যান, একটা হচ্ছে রো স্প্যান। একটা হচ্ছে কল স্প্যান, একটা হচ্ছে রো স্প্যান। ওকে, সেটা কেমন? কল বলতে কি, এটা একটা সেল, এটা একটা সেল, আবার এটা একটা সেল, এটা একটা সেল, রাইট? যতগুলো ঘর থাকে সবগুলাই কি সেল, বা সবগুলাই কলাম, সবগুলাই কি টিডি। সে এখানে থাকুক আর এখানে থাকুক, সবগুলাই কলাম, সবগুলাই টিডি, সবগুলাই সেল। ওকে, যদি সেল সেল মার্জ হয় সেটাকে বলা হয় কল স্প্যান। যেমন আমাদের হচ্ছে এক্সেলে মার্জ করা না, এই যে দুইটা ঘর আমি দুইটা চারটা পাঁচটা ছটা একসাথে করে মার্জ করতে পারি না আমরা? এই যে মার্জ সেন্টার ক্লিক করলাম, এই সবগুলো মার্জ হয়ে গেল না একসাথে? এখানে কিছু লিখলে সেটা কি একটা ঘর হিসেবে কি কাউন্ট হচ্ছে না? হ্যাঁ, একইভাবে এখানে আমাদের এই HTML এর মধ্যে যদি আমরা কোনো সেল, সেটা পাশাপাশি হোক, উপরে নিচে হোক, উপরে নিচে তো আসলে সেল মার্জ হবে না, সেটা অন্য একটা সিস্টেম। পাশাপাশি যখন কোনো সেল মার্জ হচ্ছে তখন সেটাকে আমরা বলতেছি কি কল স্প্যান। একটা কলাম, দুইটা কলাম, এগুলো সবই তো একটা কলাম নাকি? তো এরা সেল সবগুলো একটা কলাম, কলামগুলো যখন পাশাপাশি মার্জ হয় তখন এটা বলতেছে কি কল স্প্যান। তো এখন কল স্প্যানটা করলে কি হয়, একটা এক্সাম্পল দিই আগে। ওটা টেবিল করে ফেললাম তাড়াতাড়ি। ওকে, এখন এখানে হচ্ছে আমি চাচ্ছি যে এখানে থাকবে একটা মাত্র টিডি থাকবে, কিন্তু এভাবে করলে আমরা দেখলাম কি একটা টিডি থাকলেও বাকি টিডি জায়গাগুলো ফাঁকা থেকে যাচ্ছে। যেমন হচ্ছে যে এখানে দেখেন, আমরা একটা করছিলাম না যে বাকি টিডি জায়গাগুলো ফাঁকা থেকে যাচ্ছে, এরকম থাকলে হবে না, পুরোটা একটার মধ্যে আসতে হবে। এই জন্য কি করতে হবে, একটা কলেকশন লিখতে হবে। কলেকশন করলে কি হয়, আমাদের যে টিডি গুলো থাকে সেই টিডি গুলো মার্জ হয়ে যায়। ওকে, এখন আমি চাচ্ছি যে আমার এখানে তিনটে টিডি মার্জ হবে, তিনটে টিডি মার্জ হবে, এজন্য এখানে এসে এই প্রথম ঘরটাতে এসে লিখতে হবে কল স্পেন। কত লিখবো আমরা, কয়টা মার্চ করবো দেখেন তো, 1 2 3, কয়টা মার্চ করবো আমরা, তিনটা। তাহলে লিখবো কল স্পেন 3। যদি 1 2 দুইটা মার্চ করতাম তাহলে লিখবো কল স্পেন 2। যদি একটা মার্চ করি, একটা তো আসলে মার্চ করার কিছু নেই, সে একাই 100। তো যে কয়টা মার্চ করবো, যে ঘরে লিখবো কল স্পেন, সে ঘর এক ধরে বাকিগুলো কাউন্ট করতে হবে। এখানে যদি এখান থেকে কল স্পেন করতাম তাহলে এটা হতো 1, এটা হতো কি 2, তাহলে দুইটা কল স্পেন, তাহলে এখানে লিখতাম কত 2। আর যেহেতু আমরা এখান থেকে কলেকশন করতে সবগুলো কলেকশন করব বা সবগুলো মার্চ করব, এই জন্য হচ্ছে এটারও বলতেছি কত 1, এটা 2, এটা 3। ওকে, তাহলে কলেকশন 3 লেখার সাথে সাথে
এইটা যে এটা যে হচ্ছে যে কলামটা আছে এটারে বাইর করে এখানে নিয়ে আসবে, এটা যে কলামটা আছে সেটাকে বের করে এখানে নিয়ে আসবে। এটা হয়ে গেল 3, এটা হয়ে গেল 2, আর এখানে এগুলা নাই, সবগুলা একটার মধ্যে চলে আসলো। তাহলে এখন দেখেন তো, এখন কি টেবিলের প্যাটার্নটা ঠিক আছে না ভেঙে গেছে? কি মনে হচ্ছে আপনাদের? এখানে আছে 3টা এই প্যাটার্নে, এখানে আছে 1 2 3, 3টা এই প্যাটার্নটা ঠিক আছে, এটা বের হয়ে গেল না প্যাটার্নটা? জি, এটা তো ভেঙে গেছে। হ্যাঁ ভেঙে গেছে। এই ভেঙে যদি যায় তাহলে ওখানে বাড়তি যে দুইটা এটা রাখা যাবে না, এগুলো বাদ দিয়ে দিতে হবে। এগুলো এই দুইটা টিটিরে মুছে দিব আমরা। কেন মুছে দিব? এটার যে হাইট ওয়েট ছিল সেটা অলরেডি কি এই 1 নম্বরে পেয়ে গেছে, পুরা উইডটাই এটা পেয়ে গেছে, পুরো হাইটটাই পেয়ে গেছে। তার মানে হচ্ছে এর জায়গা যে জায়গা সম্পত্তি ছিল সব এটা দিয়ে দিছে অলরেডি। তাহলে আর এগুলোর এখানে থাকার জায়গা নেই, সুযোগ নেই, এগুলো তাহলে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা যদি একটু এটার এক্সাম্পলে যাই, এখানে এসে আমার এগুলো থাকলো, বাদ দিলাম না আমরা, হ্যাঁ। এখানে মাঝখানেরটাতে এসে অথবা এখানে এসে উপরেরটাতে এসে আমরা যেখানে খুশি লিখতে পারি, সমস্যা নাই। লিখে লিখলাম কল স্পেন, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, তাহলে 3টা কল স্পেন দিলাম কত 3। তাহলে 3টা মার্জ হয়ে সবগুলার সমপরিমাণ উইট এখানে প্রথমটার মধ্যে চলে আসার কথা। আমরা একটা আর্ট করে যাই, দেখেন তো সবগুলার কি এখানে দেখেন এটা প্যাটার্ন আমার এখানে শেষ, হ্যাঁ। এটা ছিল এটার উইটটা ছিল মেবি 200 পিক্সেল, এই জন্য হলো যে এরকম চিপা হয়ে গেছে আর কি। 200 পিক্সেলের মধ্যে পুরো ওয়েবসাইটে চলে আসছে, আর বাকি দুইটা এখানে খালি যে দুইটা টিডি ছিল এখানে দুইটা টিডিটা বাইরে চলে আসছে, ওই যে একটা আমরা দেখলাম, তো প্যাটার্নটাকে ভেঙে গেছে। এই দুইটা টিডির যে উইথ ছিল সেই উইথটা কিন্তু বা যে জায়গা ছিল সে অলরেডি এটা দিয়ে দিছে, এই জন্য এগুলার এখানে থাকার সুযোগ নাই। তাহলে আমরা যেটা করবো যে এখন নিচের দুইটারে আমরা অফ করে দিব বা বাদ করে দিব বা মুছে দিব, তাহলে এটার যে উইথটা সব পুরোটা পেয়ে যাবে। আর এটা শুধু একটা সিঙ্গেল যদি টিডি হয় তাহলে সিঙ্গেল টিডি তার প্যারেন্টস এর যে উইথ ছিল সে উইথটাই কি পেয়ে যাবে। ওই যে বললাম যদি আপনি আপনার প্যারেন্টস এর সিঙ্গেল চাইল্ড হন তাহলে হচ্ছে কি প্যারেন্টস এর যে প্রপার্টি থাকবে পুরোটার মালিকই তো আপনি, তাহলে এটা পুরোটাই 100 পিক্সেল বা 1000 পিক্সেল পেয়ে যাবে। তাহলে এখন দেখেন তো প্যাটার্ন ঠিকঠাক, এই লেখাটা বক্সটা কি পুরোটা ঠিকঠাক। এভাবে হচ্ছে আমরা কলেজ ফোনটা করবো আর কি। যে লিখে দিলাম, এখন হয়ে গেছে না? সুন্দর। এবার আমি আপনাকে যদি বলি এখানে এই দুইটার কালেকশন করেন তাহলে আপনারা করতে পারবেন না? আমরা একটু দেখি একটু কিভাবে করা যায়, হ্যাঁ। এখানে কালেকশন করতে হলে কোন ঘরে লিখতে হবে কোডটা? মাঝখানের ঘরে বা মাঝখানের টিডিতে লিখতে হবে। কি লিখবো? কল স্প্যান 1 2 2 2 কল স্প্যান 2 লিখবো, আর 2 লেখার সাথে সাথে এই ঘরের যে উইডটা বা জায়গাটা সেটা এখানে চলে আসবে, তাহলে এরে বাদ দিয়ে দিতে হবে, হ্যাঁ। তাহলে চলো আমরা প্রথম ঘরে আসি, এখানে এখানে এসে লিখলাম কি কল স্প্যান 2, সাথে সাথে এটার আর কোনো কাজ নেই। তারপর আমরা একটা আউটপুটটা দেখে আসি, দেখেন এখানে এটা পুরোটা জায়গা নিয়ে নিচ্ছে আর এটা বাইরে চলে গেছে, হ্যাঁ? এই যে ভেঙে গেছে পুরো। তাহলে আমরা এর কি অফ করে দিই বা ফেলে দিই, যেটা ইচ্ছা। তাহলে এখন দেখেন তো ঠিকঠাক সুন্দর না? এখন পুরোটা এখানে একটা ব্যানারে আমরা ইউজ করতে পারবো সুন্দর করে, হ্যাঁ। এখানে পুরোটা একটা ফুটার এরিয়া চলে আসছে, কোনো ঝামেলা নাই। এভাবে যদি আপনি চান, এবার যদি এখন আমাদের যদি আবার এখানে আসি, এবার আমরা পাশাপাশি কলাম মার্চ করা দেখলাম, আর নিচে যে কলামগুলো যদি মার্চ করতে হয় সেগুলো কিভাবে করবো? যখন আমরা নিচে আসতেছি তখন এটাকে কি বলে? রো বলে না? এটা আমাদের কি একটা রো, এটা আমাদের একটা রো। তাহলে হচ্ছে যে রো এর সেলগুলোরে মার্চ করতে হবে। রো এর আগে ছিল কি একটা রো এর মধ্যে সেলগুলো মার্চ হচ্ছিল, এখন কি একাধিক রো এর মধ্যে সেল মার্চ হবে। এটা একটা রো যদি এভাবে ধরি, এটা একটা রো যদি এভাবে ধরি, মনে করেন যে আমার এই 22 নম্বর রো এর বি নাম্বার ঘর বা বি নাম্বার সেল আর 23 নাম্বার রো এর বি নাম্বার সেল আমরা মার্চ করবো। এভাবে মার্চ করলে এটাকে বলা হয় রো স্প্যান, এটাকে বলা হয় রো স্প্যান বা রো মার্চ আর কি। সেটা কিরকম? এখানে আসি আমরা, উম, 2 3 4 5 6 অনেকগুলো, হ্যাঁ। আচ্ছা
এ বি সি ডি ই এফ 1 2 3 4। এখানে হচ্ছে যে এগুলো হচ্ছে রো, এদিক থেকে যাচ্ছে, আর এগুলো হচ্ছে কি সেল। তাহলে আমি চাচ্ছি যে সি নাম্বার রো এর 2 নাম্বার, এটা কত নাম্বার, 3 নাম্বার কলাম না, সি নাম্বার এর 2 নাম্বার, হ্যাঁ মানে 2 সি, সি নাম্বার রো আর 2 নাম্বার কলাম, এটা হচ্ছে আমরা কি করব, মার্জ। তার সাথে মার্জ করব ডি নাম্বার রো এর 2 নাম্বার কলাম, এই দুটো মার্জ করবো, অথবা এই তিনটা মার্জ করবো। এটা কিভাবে করতে পারি, এটা এভাবে যদি আমরা নিচে মার্জ করি, একাধিক রো এর সেল মার্জ করি, সেটাকে আমরা বলি রো এস, রো। ওকে, তো সি নাম্বার রো থেকে তাহলে আমাদের লিখতে হবে রো স্প্যান। কি লিখবো, সি নাম্বার রো থেকে তিনটা টিডি বাদ যাবে, এটা একটা, এটার সাথে এটা আসবে, এটার সাথে এটা আসবে, তাহলে এই তিনটা যে টিডি, এটার এইগুলা যে হাইড উইড যে যা আছে বা যে জায়গা আছে সবগুলো বা যে সম্পত্তি প্রপার্টি আছে সবগুলো এটারে আমরা দিয়ে দিব। তখন আবার ওই কলাসিনের মধ্যে এই দুইটা ডাটা এখানে বের হয়ে যাবে নিচের দিকে, তখন আবার এগুলারে কেটে দিতে হবে আর কি। মানে রো স্প্যান কলাসিনের থিওরি একই, কলাসিন শুধুমাত্র কি হচ্ছিল, একই রোতে পাশাপাশি হচ্ছিল, একই রোতে পাশাপাশি। আর রো স্প্যান কিভাবে হচ্ছে যে ওটা সেল মার্জ করছে, তবে এটা একাধিক রোতে নিচে নিচে, ও সেম ঘরের মধ্যে নিচে নিচে, ঠিক আছে। তবে আবার যেখানে লিখবো সেখান থেকে নিচের দিকে যে কটা লিখবো, যদি 3 লিখি তাহলে ওটা সহ বাকি দুইটারে বাদ দিয়ে দিতে হবে, ওটা রেখে বাকি দুটো বাদ দিয়ে দিতে হবে। আর যদি পাশাপাশি হয় যেটাতে লিখবো ওটা রেখে বাকি যে কয়টা লিখবো ওই কয়টা ওই পরিমাণ আমাদের বাদ দিয়ে দিতে হবে আর কি। যেমন আমাদের এই টেবিলটাতে আসি আমরা, হ্যাঁ এখানে আমরা মার্জ করবো টি বর্ডে। আমি চাচ্ছি এই যে একটা আছে, এটা একটা আউটপুট আমরা যাই, তারপরে বলি ওপেন ব্রাউজার দিলাম। ওকে, আমি চাচ্ছি যে এখানকার স্যালারি সবগুলো এক ঘরে চলে আসবে, স্যালারি সবগুলো না স্যার, তিনটা তিনটা করে চলো, 1 2 3, হ্যাঁ এই তিনটা এক ঘরে আসবে, আবার এখানে এই দুইটা এক ঘরে আসবে, একসাথে মার্জ করবো আমরা। তাহলে কি হচ্ছে যে আমাদের প্রথম তিনটা রো এর, হ্যাঁ, এই এখানে যে টিডিটা আছে বা কলামটা আছে, এই কলামটা কি তিনটা মার্জ হয়ে যাবে বা রো স্প্যান হয়ে যাবে। তাহলে কি হবে, আমরা এখানে লিখবো রো স্প্যান, আর 1 2 3 তিনটা কাউন্ট করব, তিনটা কাউন্ট করে পরের দুটাকে কেটে দিতে হবে, কেটে দিলে এখান থেকে বের হয়ে যাবে নিচের দিকে। সেটা কেমন, আমরা যদি বললাম কি স্যালারি একসাথে করবো, হ্যাঁ তাহলে দেখেন এটা লিখতে হবে টিডির মধ্যে, টি এর মধ্যে না, টিডির মধ্যে লিখবো রো স্প্যান। কয়টা নিব, তিনটা। তো তিনটা যদি আমরা নেই তাহলে হচ্ছে যে এখানে, তাহলে এখানে এসে এটা কাউন্ট হবে, হ্যাঁ এখানে এসে তাহলে কি একই জায়গার মধ্যে এটা কাউন্ট হবে, এখানে এসে একই জায়গার মধ্যে এটা কাউন্ট হবে। তাহলে আমরা এগুলাকে অফ করে রাখলাম বা বাদ দিয়ে দিলাম। তাহলে দেখেন তো ঠিকঠাক আসে কিনা, একসাথে হয়ে গেছে না ঘরগুলা। Okay. এখন যদি আমরা যদি এই ঘরগুলো রেখে দিতাম তাহলে কি হতো, ওই যে এখানে দুইটা, এই দুইটা যেটা ছিল এটাকে বের হয়ে গেছে। আশা করি আপনারা বিষয়গুলো ক্লিয়ার। আর পরের স্টেপে যাই, আমি চাচ্ছি কইলো, Okay. আমি চাচ্ছি এই দুইটা ঘর একসাথে হয়ে যাবে, হ্যাঁ তাহলে কি করতে হবে, আমার এই দুইটা রো এর অর্থাৎ শেষের যে টিডি আছে সেই টিডি গুলারে ধরতে হবে, যাই চলেন যাই শেষের দুইটা টিআর এর, এই দুইটা এ টিআর এর এটিডি আর এ টিআর এর এটিডি, এই দুইটারে ধরতে হবে, হ্যাঁ দিলাম কি রো স্পেন 2। তাহলে এটার আর কি দরকার নাই, এই এই রোতে এসে এটার আর কি একই জায়গার মধ্যে বরাবর, হ্যাঁ এখানে যেটা শেষ এখানে ওই একই লেভেলে যাইতে হবে, এটার আর দরকার নেই। তাহলে দুইটা কি মার্চ হয়ে গেছে একসাথে। এইভাবে আমরা একটা সুন্দর লেআউট তৈরি করে ফেলতে পারবো। অথবা হচ্ছে যদি আমাদের এই টেবিলে ডাটা ইনফরমেশন চার্টে যদি কোথাও দরকার এভাবে মার্চ করে, সেটা আমরা খুব সহজে করে ফেলতে পারবো। ওকে, আশা করি আপনারা সবাই এই এটা বুঝতে পারবেন, রো স্প্যান, কল স্প্যান এবং টেবিল কিভাবে করতে হয়, ইনফরমেশন টেবিল কিভাবে করতে হয়। আমার নেট কানেকশনটা লস হয়ে গেছিল, এজন্য এখান থেকে আমি একটু দেখতে পারিনি। আচ্ছা সরি ভাইয়া, তাহলে একটু ভিডিওটা রিপিট করে নিন, হ্যাঁ আমাদের হচ্ছে যে যেটা বলতেছিলাম, যে আশা করি আপনারা এখন রো স্প্যান, কল স্প্যান,
তারপর হচ্ছে টেবিল কিভাবে করতে হয়, টেবিল দিয়ে বসাতে কিভাবে বানাতে হয়, টেবিল দিয়ে একটা সুন্দর স্ট্রাকচার কিভাবে করতে হয় আপনারা আসলে আশা করি পারবেন। এখন আপনাদের যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে যে আপনারা আপনাদের পছন্দ মতো একটা স্ট্রাকচার বানাবেন। আমি এটা প্যাটার্ন বানাইলাম, আপনারা এই প্যাটার্নও বানাতে পারেন অথবা অন্য যে কোনো প্যাটার্ন বানাতে পারেন। সেটার মধ্যে রো স্পেন কল স্পেন করবেন, করে আমাদের যে ট্যাগগুলো শেখা আছে ওগুলো অ্যাপ্লাই করবেন। একটা ইনফরমেশন চার্ট বানাবেন, সেটার মধ্যে রো স্পেন কল স্পেন ইউজ করবেন, ইউজ করে সুন্দর করে একটা কি টোটাল একটা চার্ট বানিয়ে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক। আর হোমওয়ার্ক গুলা অবশ্যই আমাকে সাবমিট করবেন ক্লাস শুরুর আগে আগেই। কিভাবে সাবমিট করবেন, আমি আপনাদেরকে হোমওয়ার্কটা আমি আমার এই কাজটা দিচ্ছি কিভাবে, এটা জিপ করে উঠে দিই না, গুগল ড্রাইভে উঠে দিয়ে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিই, তাই না? আপনারাও এই একই কাজ করবেন, গুগল ড্রাইভে উঠে দিবেন। তো গুগল ড্রাইভের একাধিক আপনারা আলাদা আলাদা উঠানোর দরকার নাই, আমি একটা গুগল ড্রাইভ দিয়ে দিচ্ছি আপনারা ওটার মধ্যে উঠাবেন। যেমন হইতে পারে পেটিএম, হতে পারে নেট স্লো হয়ে গেছে আমার, অথবা হইতে পারে এখানে আরেকটা যদি জায়গা শেষ হবে। ওকে, এখানে একটা ড্রাইভ খুলে দিচ্ছি আপনাদেরকে, ফোল্ডার হোমওয়ার্ক, এটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি একদম এডিট অ্যাক্সেস দিয়ে। হোমওয়ার্ক শেয়ার, এডিটর দিয়ে দিলাম, এটার মালিক আমিও মালিক আপনারাও মালিক সবাই। আমি লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি, এটা সেভ করে রেখে দেন। ওকে, এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই ড্রাইভে যাবেন। ওকে, ড্রাইভে যে মনে হচ্ছে যে এটা আপনার কাজ, টোটাল ফোল্ডারটা জিপ করবেন, টোটাল আলাদা আলাদা করে এগুলো সিঙ্গেল সিঙ্গেল করবেন। হ্যাঁ, যতগুলো ফাইল থাকে ফোল্ডারের মধ্যে টোটাল ফোল্ডারটা জিপ করবেন। ফোল্ডারটা জিপ করে ফোল্ডারের মধ্যে আপনার নাম লিখবেন, নেম, তারপর হচ্ছে যে ডে 3 2 কয়টা এটা লিখবেন। ওকে, লিখে ওই টান দিয়ে ওই ড্রাইভের মধ্যে রেখে দেবেন। শেষ। হ্যাঁ, হয়ে গেল না? তাহলে হচ্ছে যে আমি এই আপনাদের সবগুলো পেয়ে যাবো, যেহেতু এখান থেকে কোড বাড়তেছে তাহলে হচ্ছে সবার তো আলাদা করে দেখতে অনেক সময় লেগে যায়, তো আমরা এখান থেকে 2 জন হয়তো বা দেখবো, তাহলে বুঝতে পারবো আর কি কার কি অবস্থা। ঠিক আছে, খেয়াল থাকবে আপনাদের এটা, আশা করি খেয়াল থাকবে। খেয়াল না থাকলে ভিডিও থাকবে, ওটা দেখে নেবেন। তাহলে নেক্সট ক্লাস থেকে সবাই আমরা কি হোমওয়ার্ক সাবমিট করবো অবশ্যই, তবে একটু আগে সাবমিট করে ফেলবেন। হ্যাঁ, আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সেফে থাকবেন। আর হচ্ছে যে আমাদের যে টপিকগুলো, অনেকগুলো টপিক আমরা ক্রস ওভার করে গেলাম, শেষ করে গেলাম, এগুলো সবগুলাই প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাসের মধ্যে যার যা গ্যাপ আছে, হ্যাঁ, সবগুলা ইনশাল্লাহ শেষ করে ফেলবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, নিজেদের খেয়াল রাখবেন, সেফে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাদের আজকে ক্লাস নিয়ে করতে পারেন। স্যার ওই ট্যাগের যে লিস্টটা ওইটা একটু আমাদেরকে দিয়ে হ্যাঁ দিলে হ্যাঁ, সুবিধা ট্যাগ হয়। লিস্ট বলতে আমি আমার হচ্ছে ওই পিডিএফটাই আপলোড করে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ভিডিও লিংক হচ্ছে যে আমি ড্রাইভে আপলোড করে ওটা দিয়ে দিই। এই যে আমি গ্রুপে আছে দেখেন, এই যে আমি যেগুলো একটু আসে, এই যে এটা হচ্ছে 2 নাম্বার, যে ডে 2 কোড এন্ড ভিডিও লিংক, এখানে গেলে আপনারা হচ্ছে যে সব ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন। যেমন ডে 2, এই যে এটা ভিডিও, এটা হচ্ছে জিপ ফাইল কোড। হ্যাঁ, এভাবে সবগুলো দিয়ে দেওয়া থাকে আর কি। আপনারা একটু গ্রুপে এসে একটু খুঁজবেন, গ্রুপের হচ্ছে যে ওই পোস্টগুলো আগে পরে হয়ে যায়, গ্রুপের একটা সমস্যা।
এটা খুঁজবেন যে না পাইলে আমার এখানে ইয়ে করতে পারেন, কমেন্ট করতে পারেন অথবা মেসেজ দিতে পারেন যেটা নাই, পাচ্ছি না, আমি দিয়ে দেবো এখানে সবগুলো। হ্যাঁ স্যার জি। ওই যে ওয়েব পেজের যে লেআউটটা তৈরি করলেন, ওইটা কি আমাদের ম্যান্ডেটরি করতে হবে নাকি শুধু টেবিল তৈরি করলে হবে আমাদের? আহ, সেটা টেবিল বলতে দুইটাই করবেন, একটা হচ্ছে যে আপনার একটা ইনফরমেশন চার্ট বানাবেন, যেটা আমি হচ্ছে ডাটা চার্ট বানালাম আর কি, সেটা করবেন। আর হচ্ছে যে একটা লেআউট বানাবেন, সেটা আমার মতো হতে হবে তা না, আপনারা আপনাদের মতো করে বানান, সমস্যা নেই। ঠিক আছে, দুইটাই করবেন আর কি। মানে এটা করলে আসলে কভার হয়ে গেল টপিক। আর হচ্ছে যেহেতু আমি নতুন শিখতেছি, তো এখন যত বেশি আপনি টপিক কভার করবেন, যতবার কভার করবেন তত এটা আপনার ব্রেনে থাকবে। বুঝতে পারছেন? এই যে আমি এখানে ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিলাম। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। পিডিএফটাও দিয়ে দেন ভাইয়া, পিডিএফটাও দিয়ে দেন ওই যে সিলেবাস করে। আমি সব কিছু দিয়েছি, সমস্যা নেই। আচ্ছা, ওটা এখন তুলে দিই। ওটা মেবি আছে আমার এখানে, দেখি এখানে আছে গুগল ড্রাইভের একটু চাইতে দিলে ভালো হতো। পিডিএফটা আমাদের সবারই আমার মনে হয় যেটা পরেও কাজে লাগে, কাজ করার সময় অনেক কাজে লাগবে টপিক গুলা। মানে যদি কেউ কিছুটা ভুলেও যায় তা ওইটা দেখলেও আইডিয়া হয়ে যাবে, করে যাওয়ার সম্ভাবনা, রিভিশন হয়ে যাবে। আমার প্রথম ক্লাসে যে এরকম পিডিএফটা ভালো, প্রেজেন্টেশনটা ভালো। বলে হচ্ছে যে খেয়াল থাকবে। সেটাই। আসতেছে নেটের যা অবস্থা, বাংলাদেশের নেট যে কবে ভালো হবে। 5G ফোন চলে আসছে, নেট চালায় আমরা 3G। 5G তো মুখে মুখে কয় এরা। 5G পুরা ফাউল ফাউল। 3G এর স্পিড যদি বাংলাদেশে পাইতো তাহলে এখন আমরা 10 Mbps এর উপরে ডাউনলোড করতে পারতাম, বা স্পিড পাইতাম, পাই না তো। এগুলো মুখে মুখে শুধু হলো অনেক জায়গায় তো ভাইয়া নেটওয়ার্কই নাই। নাই। হ্যাঁ, মোবাইল নেটওয়ার্ক তো নেট অনেক বেশি তো আছে, একটা প্রবলেম, নেটওয়ার্কই নেই। ঘরের এক রুমে গেলে এক এক রকম নেটওয়ার্ক পায়, কোথাও 4G পাচ্ছে, কোথাও আমাদের বাসা তো হচ্ছে আপনার একদম সদরে, মানে হচ্ছে শহরের মধ্যে, তারপরেও দেখা যায় যে আমার একটা রুমে গেলে নেটওয়ার্ক ডিস্টার্ব করে, একটা ফাস্ট। হয়, এটা সব জায়গায় একই অবস্থা। এগুলো হচ্ছে বুম সিগন্যালটা ভালো না আর কি, সব জায়গায় সিগন্যালটা দুর্বল। এই জন্য দেখা যায় যে যদি ব্রেক করে, অর্থাৎ কোনো ওয়াল থাকে বা কোনো ইয়ে থাকে, তাহলে ডিস্টার্ব করে। এগুলো আর ভালো হবে না, এগুলো এমনি থাকবে। যারা কি অবস্থা, যারা আসলে মাথার মধ্যে ঢুকে সব শেষ। এটা হচ্ছে কি HTML পার্ট, কি বলা যায় এটাকে, লেসন। আচ্ছা, এরকম কি আমাদের ওই যে সিএসএস, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্টের জন্য আলাদা আলাদা প্রেজেন্টেশন বা স্লাইডার আছে, মানে পিডিএফ আছে? হ্যাঁ, আমি কিছুটা করছি, এগুলো আমারই করা, কিছু কিছু আছে আর কি। আচ্ছা আচ্ছা, ওইগুলো থাকলে কিন্তু সুবিধা হবে সবারই, মানে পরেও কাজে লাগবে, শিখতে সুবিধা হবে, আপনারও শিখাইতে সুবিধা হবে। সেটাই তো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ নেক্সট সেশনে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।